তোদের বাপ ইমরান শিকদারকে আসতে বল এইখানে। তোর কথা শুনে অনেক হাসি পাচ্ছে আমার, বাট এখন হাসবো না, তোকে মারার পরে আমি হাসবো। কথাটি বলে যে সৌরভ আর তার ছেলেপেলেরা স্বাধীনকে মারতে যাবে, অমনি স্বাধীন তার পায়ের সঙ্গে লাগানো ছুরিটা বের করে স্বাধীনকে মারতে আসা ছেলেটার বুকের ভিতরে ঢুকে দেয়। নিমিষেই ছেলেটি নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। স্বাধীনের এমন রূপ দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। স্বাধীনের দিকে একবার আর মাটিতে লুটিয়ে পড়ে থাকা সেই ছেলেটার দিকে একবার তাকাচ্ছে প্রত্যেকে। নিমিষে যেন সৌরভের হাসি মাখা মুখ চুপসে যায়। কিরে, তোর মুখ থেকে হাসি উধাও হয়ে গেল কেন? তুই কে? কি তোর পরিচয়? সত্যি করে বল। আমার পরিচয় জানলে তুই নিজে আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করবি আর নিজের জীবন ভিক্ষা চাইবি। স্বাধীনের এমন কথা শুনে সৌরভ রেগে গিয়ে তার পকেট থেকে পিস্তল বের করে স্বাধীনকে গুলি করতে লাগে। অমনি স্বাধীন ঘরের আড়াল হয়ে যায়। তখনই সৌরভ পুনরায় হাসতে হাসতে, কিরে, পালাচ্ছিস কেন তুই? আমার হাত থেকে পালিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না। স্বাধীনের কোনো সাড়া শব্দ না পেয়ে গুলি তাক করে ধীরে ধীরে ঘরের পেছনে গিয়ে দেখে সেখানে স্বাধীন নেই। পিছনে ফিরতে সৌরভ অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে আসা প্রায় 50 জনের মতো ছেলে মাটিতে শুয়ে কাতরে আসে। সেদিকে এক পা এগিয়ে যেতেই যাবে, অমনি পিছনে পিছনে কিছু একটা শব্দ শুনতে পারে। পেরে সৌরভ পিছনের দিকে তাকাতে স্বাধীন দৌড়ে এসে সৌরভের পায়ের ভেতরে ছুরি কুপিয়ে দেয়। সৌরভ তার হাতে থেকে গুলি ফেলিয়ে দিয়ে ছুরি ধরে কাতরাতে লাগে। কে তুই? আর একাই আমার 50 জনের মতো ছেলেপেলেকে মেরে মাটিতে শুইয়ে দিলি? তোকে বললাম না, আমার পরিচয় জানলে তুই নিজেই অবাক হয়ে যাবি আর নিজের জীবন ভিক্ষা চাইবি। কথাটি বলে সেইখানে স্বাধীন এক মুহূর্ত আর না দাঁড়িয়ে সেখান থেকে সৌরভের পায়ে ঠোকানো ছুরিটা বের করে সেখান থেকে স্বাধীনকে পিছনে ফিরে সৌরভের কাছ থেকে যেতে লাগে। অমনি সৌরভ হামাগুড়ি দিয়ে তার বন্দুকের কাছে যায়। বন্দুকটা মাটি থেকে তুলে স্বাধীনের দিকে তাক করে গুলি চালিয়ে দেয়। কি ভাবছেন নায়ক শেষ, তাই না? নায়ক এত জলদি শেষ হয়ে যায়? তাহলে গল্পের শুরুই বা হবে কি করে? গল্পের সঙ্গে থাকেন আর গল্পটা সুন্দরভাবে উপভোগ করেন। অমনি স্বাধীন অন্য পাশ হয়ে যায়। গুলিটা যেন স্বাধীনের কান ছুঁয়ে বেরিয়ে যায়। স্বাধীন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সৌরভের দিকে তাকায়। তারপর পুনরায় সৌরভ স্বাধীনের দিকে বন্দুক ত্যাগ করে আরেকটি গুলি চালাতে লাগে। কিন্তু বন্দুকে আর কোনো গুলি অবশিষ্ট না থাকায় বন্দুক থেকে আর গুলি বেরোচ্ছে না। বন্দুকে গুলি না থাকা সত্ত্বেও সৌরভকে তার দিকে গুলি করতে দেখে স্বাধীন হা হা করে হাসতে লাগে। তারপর স্বাধীন সেখান থেকে পুনরায় সৌরভের কাছে গিয়ে বলে, তুই আমার পরিচয় জানিস না, জানলে কখনোই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসও পাইতিস না। যেইখানে তোর থেকে বড় বড় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডনেরা আমার সামনে এসে কথা বলতে কাঁপে, আর সেইখানে তুই সামান্য একটা চুনোপুটি হয়ে আমাকে মারবি। আমার হাত থেকে এই পর্যন্ত কেউ বাঁচতে পারিনি। তোদেরকে প্রাণে মারলাম না কেন জানিস? তোদের যে বস আছে ওকে গিয়ে বলবি যে আমাদের 50 জনের মতো ছেলেকে স্বাধীন একাই মেরে আধমরা করে ফেলেছে, আর বলবি নেক্সট টার্গেট, আর সে দেখি কি করে বাঁচতে পারে আমার হাত থেকে। কথাটি বলেই স্বাধীন সৌরভের আরেক পার ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। সৌরভের চিৎকার দিয়ে অজ্ঞান স্বাধীন সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেই পরিত্যক্ত গোডাউন ঘর থেকে বেরিয়ে আসে। স্বাধীন গোডাউন ঘর থেকে বের হয়ে তাই চারপাশটা দেখতে লাগে। ঠিক তেমন একটা চিরচেনা লাগে না। এর আগে কখনো এসেছেও কিনা তা বুঝতে পারে না। চারদিকটা ঘন জঙ্গল, রাত হয়ে যাওয়ায় শুনশান নীরবতা বিরাজ করছে। স্বাধীনকে কেউ ভয় না দেখাতে পারলেও স্বাধীনের এমন শুনশান রাত্রি অনেক ভয় লাগে, কেন সে নিজেও জানে না সেই ছোট্টবেলা থেকেই। অমনি স্বাধীনের ফোনে কেউ একজন ফোন করাতে ভাইব্রেশন হতে লাগে। তারপর স্বাধীন পকেট থেকে ফোন বের করে ফোনটা রিসিভ করে। কিরে, কই তুই? সেই সকালে বের হয়েছিস, দুপুর থেকে তোকে ফোন করছি, বাট তোর কোনো নামগন্ধই নেই। তোকে না এর আগেও বলছি যে এখানে যাস না কেন, অন্তত আমাকে বলে যাস। তোর যদি কিছু হয় তাহলে চাচিকে কি জবাব দেবো বল? দেখ, আমার 22 বছর বয়স হতে আর মাত্র কিছু মাস সময় আছে। অনেক বড় হয়েছি আমি, নিজের বুঝতে পারি নিজের ভালো। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস তুই, নিজের ভালো ঠিকই বুঝিস। এখনো তো ডং বাদ দিয়ে বলতো কই আছিস? আর তোকে ফোন করার পরও ফোন রিং হয়, বাট তুই ফোন ধরিস না কেন? আরে বাদ দে, একটা কাজে এসেছিলাম, কাজটা শেষ করলাম, এখন বাসায় যাচ্ছি। এখন তুই কোথায় আছিস? কোথায় আছি নিজেও জানি না। চারদিকটা ঘন জঙ্গল, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। দেখ, এমনিতেই তোর চিন্তায় চিন্তায় আমার নাজেহাল কাণ্ড।
এতক্ষণ পরে আবার ফোনে পাইলাম, তাও আমার সঙ্গে ফান করছিস। আরে ফান না, সত্যি বলছি আমি। তুই এখন কোথায় আছিস সত্যি করে বলতো। তোকে বললেও বিশ্বাস করবি না। এর থেকে ফোনটা রাখ, আমি বাসায় এসে তোর সঙ্গে কথা বলছি। কথাটি বলেই স্বাধীন ফোন রেখে দেয়। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বোঝার চেষ্টা করে কোন দিক দিয়ে গেলে রাস্তা পাওয়া যাবে। চারদিকে ঘুরে ভালোভাবে বোঝার চেষ্টা করে কোন দিক দিয়ে বের হতে হবে। হঠাৎ দেখতে পায় গাড়ির টায়ারের ছাপ ঘাসের ওপর দিয়ে, বুঝতে পারে এই দিক দিয়ে গেলে রাস্তায় পাওয়া যাবে। তারপর স্বাধীন ঘাসের ওপর দিয়ে টায়ারের ছাপ লক্ষ্য করে সেই দিক ধরে হাঁটতে লাগে। ঘাসের ওপর গাড়ির টায়ারের ছাপ লক্ষ্য করতে করতে এক পর্যায়ে স্বাধীন যেন সড়কে চলে আসে। স্বাধীন তারপরেও বুঝতে পারে না কোথায় আছে সে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাস টার্মিনালে চলে আসে স্বাধীন। তারপর টার্মিনালের ভেতরে ঢুকে দেখে একটা লোক বসে পত্রিকা পড়ছে। স্বাধীন লোকটার কাছে গিয়ে বলে, আঙ্কেল, এইটা কোন জায়গা? হঠাৎ কারোর এমন প্রশ্ন শুনে বৃদ্ধ লোকটি পত্রিকার দিক থেকে দৃষ্টি সরিয়ে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীনের হাত মুখে পায়ে রক্ত দেখে লোকটা অনেক ঘাবড়ে যায়। ভীতু কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার এই অবস্থা কেন? আর এই জায়গাটির নাম হলো সিরাজগঞ্জ। বৃদ্ধ লোকটি এমন প্রশ্নের স্বাধীনকে উত্তর দিবে বুঝে উঠতে পারে না। তারপর স্বাধীন বৃদ্ধ লোকটির পাশে চেয়ারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগে, ছিনতাইকারীরা ধরেছিল, আমার ব্যাগ সঙ্গে টাকা পয়সা সব নিয়ে গেছে। শুধু প্রাণে বেঁচে তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। বৃদ্ধ লোকটা স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে আসলেই কি স্বাধীন সত্যি কথা বলছেন না মিথ্যা। স্বাধীনের এমন ইনোসেন্ট চেহারা দেখে যে কেউ বলতে পারে এই ছেলেটা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। তারপর বৃদ্ধ লোকটি তার ব্যাগে থেকে একটা পানির বোতল বের করে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, বাবা, এই নাও পানি, আর ফ্রেশ হয়ে আসো। হাত মুখ দিয়ে রক্ত লেগে আছে। বৃদ্ধ লোকটির কথা অনুযায়ী স্বাধীন তার হাত থেকে পানির বোতলটি নিয়ে রাস্তার কাছে গিয়ে মুখে পানি ছিটা দিয়ে মুখ পরিষ্কার করে সঙ্গে হাতটা পরিষ্কার করে নেয়। স্বাধীন পুনরায় এসে বৃদ্ধ লোকটির পাশে বসে পড়ে। আচ্ছা বাবা, তুমি এখানে কোথায় এসেছিলে? আর ছিনতাইকারীদের হাতি বা বললে কি করে? বৃদ্ধ লোকটির এমন প্রশ্নে স্বাধীন থতমত খেয়ে যায়। কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কখনই বৃদ্ধ লোকটিকে তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টা বলা যাবে না, বললে হয়তো বৃদ্ধ লোকটা অনেক ভয় পাবে তাকে দেখে। স্বাধীনকে এমন চিন্তা দেখে বৃদ্ধ লোকটি স্বাধীনের কাঁধে হাত রেখে বলে, বাবা, আর ভয় পেও না, এখানে ওরা কখনো আসতে পারবে না। বৃদ্ধ লোকটির এমন কথা শুনে স্বাধীনের মুখে নিমিষে হাসির রেখা বিদ্যমান হয়। তাও আবার বললে না যে এখানে কোথায় এসেছিলে? তখনই স্বাধীন আমতা আমতা করে বলে, আঙ্কেল, এইখানে একটা বন্ধুর বাসায় আসছিলাম, ইমার্জেন্সি বাসায় যেতে হবে, তাই রাতের বেলা বের হই। বন্ধু আর তার বাবা আমাকে এগিয়ে দিয়ে যায় বাস স্ট্যান্ডে। হঠাৎ করে কোথা থেকে যেন কিছু ছেলেপেলে এসে বাস স্ট্যান্ড থেকে আমাকে তুলে নির্জন একই স্থানে নিয়ে যায়। তখন তারা আমার কাছ থেকে মানিব্যাগ আর আমার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই বৃদ্ধ লোকটি স্বাধীনের দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, তোমার গায়ে অনেক স্থানে রক্ত দেখতে পারলাম। মনে হলো তোমার অনেক জায়গায় কেটে গেছে, বাট ধোয়ার পরে তো দেখছি তোমার কোনো জায়গাতে একটু পরিমাণ কেটে যায়নি। তাহলে তোমার গায়ে এত রক্ত কোথা থেকে লাগলো? বৃদ্ধ লোকেদের এমন প্রশ্নে স্বাধীন কি বলবে বুঝে উঠতে পারে না। তৎক্ষণাৎ নিজেকে সামলে দিয়ে বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, আমাকে ছিনতাই করে ওরা যা টাকা পায় সে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে ঝামেলা বাঁধিয়ে নিজেরাই মারামারি করে। এমন সময় ওইখান থেকে আমি পালাতে নিলে ওরা আমাকে ধাওয়া করে, তাই ওদের রক্ত আমার গায়ে জায়গায় লেগে যায়। স্বাধীনের কথাগুলো বৃদ্ধ লোকটি বিশ্বাস করে নেয়। তারপর স্বাধীন আর বৃদ্ধ লোকটি সেখানে বসে থেকে দুজনে মিলে আরো অনেক কথা বলতে লাগে। তখনই বৃদ্ধ লোকটি স্বাধীনের দিকে 1000 টাকার 4টা নোট এগিয়ে দিয়ে বলে, এই না বাবা, কিছু টাকা। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, তুমি কোথায় থাকো? যেহেতু মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে তুমি। হ্যাঁ আঙ্কেল, ঢাকায় থাকি। জলদি কাউন্টার থেকে টিকিট কেটে নাও, না হলে এত রাতে আবার গাড়ি পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। বৃদ্ধ লোকটি কথা অনুযায়ী স্বাধীন সেইখানে আর এক মুহূর্ত না বসে থেকে কাউন্টারে গিয়ে ঢাকায় যাওয়ার জন্য একটা বাসের টিকিট কেটে নেয়। তারপর পুনরায় বৃদ্ধ লোকটির পাশে বসে স্বাধীন বৃদ্ধ লোকটির সঙ্গে আরো অনেক কথা বলতে লাগে। তখনই স্বাধীন বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করে, আপনি কোথায় যাবেন? আমার মেয়ে ঢাকা থেকে বাসে আসছে, তাই ওকে রিসিভ করার জন্য এখানে এসে বসে আছি। ও আচ্ছা। বৃদ্ধ লোকটির সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে একটা বাস এসে ব্রেক করে তাদের সামনে। তারপর স্বাধীন বৃদ্ধ লোকটিকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে বাসে উঠে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে।
গাড়ি যখন যমুনা সেতুর ওপর, তখন স্বাধীনের মনে ভাবতে লাগে, ওরা আমাকে এখানে এনেছিল, নিশ্চয়ই কোনো কারণ আছে। না না, কি ভাবছি, ঢাকা থেকে এখানে আনার আবার কি কারণ হবে? নিশ্চয়ই ওরা মেরে যমুনা নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছিল, যেন আমার আর কোনো চিহ্নই না থাকে। কথাগুলো আনমনে ভাবছিল স্বাধীন। হঠাৎ তার ফোনে একটা ফোন আসাতে স্বাধীনের ধ্যান ভাঙে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে তার বন্ধু সাজিব ফোন করেছে। কে রে, কই তুই? জলদি আয়, রাত 12টার পার হয়ে গেল। বাড়ির আঙ্কেল গিয়ে দেখবি মেন দরজা লাগিয়ে দিবে, তখন তুই কি করে আবার আসবি? তুই নিশ্চিন্তে ঘুমা, আমি সকাল হলে বাসায় ফিরবো। কোথায় আসিস তাও বলছিস না, আমাকে বলছিস নিশ্চিন্ত হতে। এখন এত বন্ডামি বাদ দিয়ে কই আসিস জলদি করে বল। হ্যাঁ, যমুনা সেতুর উপর থেকে ঝাঁপ দিমু, এর জন্য দাঁড়াই আছি। ফোনটা রাখলেই ঝাঁপ দিমু। কেন, আল্লাহর দুনিয়ায় জায়গা পাস নাই? যমুনা সেতুর উপর থেকে ঝাঁপ দিবি? দেখ, মস্করা করিস না, সত্যি করে বল কই আসিস আর বাসায় ফিরবি না মানে? আরে একটা কাজে ঢাকা শহর থেকে অনেকটা দূরে আছি, ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে, তুই নিশ্চিন্তে ঘুমা। তারপরে স্বাধীনের সাজিব দুজনে আরো অনেকক্ষণ কথা বলতে লাগে। তারপর সাজিবের সঙ্গে কথা বলে শেষ করে স্বাধীন ফোন রেখে দিয়ে বাস চেয়ারে বসে রাতের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে। জানালার ফাঁক দিয়ে সিরসিরিয়া বাতাস ঢুকছে। গাড়ি ছুটে চলতে তার আপন গতিতে, মাঝে মাঝে হরেনের আওয়াজ সহসর করে পাশ দিয়ে গাড়ি পেরিয়ে যাচ্ছে। কেউ বা যাচ্ছে তাদের নিজ গন্তব্যে, কেউ বা যাচ্ছে ঘুরতে, কেউ বা যাচ্ছে হাজারো দুঃখ কষ্ট চাপা দিতে। আনমনে এই সকল বিষয়গুলো ভাবতে ভাবতে স্বাধীন বাসের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। এইবার আসেন আপনাদেরকে আমাদের নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন, বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় স্বাধীনের বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। স্বাধীনের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে কিভাবে মারা যায়, গল্পের সঙ্গে থাকুন, ঠিকই জানতে পারবেন। তারপর থেকে স্বাধীনের বাবার সকল সম্পত্তিগুলো ইমরান খান নামক এক ব্যক্তি দখল করে নেয়। তারপরে স্বাধীনকে অনাথ আশ্রমে রেখে আসে তারা। সেই থেকে স্বাধীন অনাথ আশ্রমে বড় হয়। স্বাধীনের যখন 18 বছর হয়, তখন অনাথ আশ্রম থেকে স্বাধীনকে বের করে দেয় কিছু টাকা দিয়ে। তারপর স্বাধীন অনেক ঘোরাঘুরি করে একটা পার্ট টাইম রেস্টুরেন্টে জব জোগাড় করে নেয়। তার সঙ্গে অনাথ আশ্রম থেকে বের হয়ে আসা আরেকটি বন্ধুর সঙ্গে মিলে তারা দুইজনে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকে। স্বাধীন অনেক পড়াশোনায় ভালো হওয়ায় সরকারি কলেজে চান্স পেয়ে যায়, সঙ্গে তার বন্ধু সাজিবও। সেই থেকে তাদের দিনকাল ভালোই কাটতে লাগে। তারপরে স্বাধীনের সঙ্গে কি ঘটে, গল্পের সঙ্গে থাকুন, ঠিকই জানতে পারবেন। সকালবেলা ঘুম ভাঙে স্বাধীনের বাস হেল্পারের ডাকে। মামা, আর কত ঘুমাবেন? ঢাকায় চলে এসেছেন, নামবেন না? হেল্পারের ডাকে স্বাধীনের ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। তারপর স্বাধীন বাসের ভিতরে আর না থেকে বাস থেকে নেমে পড়ে। স্বাধীন বুঝতে পারে এটা ঢাকা গাবতলী বাস টার্মিনাল। এপাশ ওপাশ দেখে বোঝার চেষ্টা করে কোথাও কোনো খাবারের হোটেল আছে কিনা। সেই সকালবেলা খেয়ে বের হয়েছে। স্বাধীন বাসা থেকে ক্ষুধায় যেন তার পা আরেকটা ইঞ্চিও নড়ানো সম্ভব না। তারপর স্বাধীন রাস্তা ধরে হাঁটতে লাগে। হঠাৎ একটা রেস্টুরেন্টে দেখে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে খাবার অর্ডার দেয়। খাবার অর্ডার দিতেই ওয়েটার এসে এক এক করে খাবার সার্ভ করতে লাগে স্বাধীনকে। তারপর স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। তারপর দরজায় কলিং বেল দিতে দরজা খুলে দেয় এসে দারোয়ান। বাবা, তোমাকে তো কালকে দেখলাম না, সেই সকালে বের হয়েছিলে আর বাসায় আসলে না, কই ছিলে? আসলে আঙ্কেল, একটা কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। তুমি কি কাউকে বলে যাওনি? সজীব বাবা আর ঈশিতা মা তোমাকে খুঁজছিল যে। না আঙ্কেল, ওদের কাউকে বলে যাইনি, হঠাৎ করে কল আসায় চলে গেছি তো। আচ্ছা আঙ্কেল, এখন আসি, অনেক ট্রাভেল করে এসেছি, ক্লান্ত লাগছে। আচ্ছা বাবা, যাও, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও। তারপর স্বাধীন দারোয়ানের সঙ্গে আর কোনো কথা না বলে সোজা তাদের রুমের সামনে চলে আসে। দরজায় কলিং বেল দিতে সাজিব এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে এমন অবস্থা দেখে সাজিব বিচলিত হয়ে চলে। কে রে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? কই, কেমন দেখাচ্ছে? অনেক ট্রাভেল করে এসেছি, এজন্য হয়তো এমন দেখাচ্ছে। কথাটি বলে স্বাধীন সাজিবকে পাশ কাটিয়ে তার বেডে এসে শুয়ে পড়ে। অন্যদিকে সাজিব দরজা লেগে স্বাধীনের কাছে এসে বলে, আচ্ছা, তুই মাঝে মাঝে রাত হলে কই উধাও হয়ে যাস? তোকে জিজ্ঞেস করলেও বলিস না, সত্যি করে বলতো কই যাস? সময় হলে ঠিকই জানতে পারবি, প্লিজ এখন কিছু জিজ্ঞেস করিস না, তোকে বলতে পারবো না, অনেক ক্লান্ত, একটু রেস্ট নিতে দে। কথাটি বলে স্বাধীন অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়ে। তখনই দরজায় কেউ এসে কলিং বেল বাজায়। তারপর সাজিব বসা থেকে উঠে দরজা খুলে দিয়ে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। কে রে,
তোর আবার কি হলো এত সকাল সকাল আমাদের দরজার সামনে? আমার বাবার বাসা, যখন খুশি যে রুমে আমি যাব, তোরা বলার কি? আচ্ছা বাদ দে সকল কথা। স্বাধীন কি এসেছে? হ্যাঁ, সকালে এসেছে। আচ্ছা, মাঝে মাঝে ও যে কোথায় যেন উধাও হয়ে যায়, আবার কোথা থেকে আসে ওকে বলিস না? বলি তো, অনেক করে জিজ্ঞেস করি, কিন্তু বারবার বলে সময় হলে বলবে। ও আচ্ছা, ও কি ঘুমিয়ে গেছে? সাজিব মাথা দিয়ে হাঁ বোঝায়। তোকে বাবা ডাকছে। কথাটি বলে ঈশিতা যেতে লাগে। সাজিবও দরজা লাগিয়ে এসে তার পিছে পিছে যেতে লাগে। তারপর ঈশিতাদের বাসায় প্রবেশ করে দেখে ঈশিতার বাবা বসার রুমে বসে টিভিতে খবর দেখছে। সাজিবকে দেখতে পেয়ে ঈশিতার বাবা বলে, শুনলাম কালকে স্বাধীন বাজারে আসেনি, তা কই গিয়েছিল? ঈশিতার বাবার এমন প্রশ্নে সাজিব কি বলবে বুঝতে পারে না। থতমত খেয়ে আমতা আমতা করে বলে, আসলে আঙ্কেল, ও একটা কাজ করে, ওর কাজের জন্য মাঝে মাঝে শহরের বাইরে যেতে হয়, এর জন্যই আর কি বাসায় ফিরতে পারে না। ও আচ্ছা, তা কাউকে বলে যায়নি যে? আসলে আঙ্কেল, আপনি তো ভালো করে জানেন আমি আর স্বাধীন পার্ট টাইম কাজ করি, লেখাপড়ার পাশাপাশি তো স্বাধীন কাজে যাই। হুট করেই শহরের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাই আর তার ফোনও চার্জ ছিল না, এর কারণে বলতে পারিনি। ও আচ্ছা, তাহলে এই বিষয়। রাতে ঈশিতাকে চিন্তিত দেখে ওকে জিজ্ঞাসা করতে ঈশিতা বলল, তাই আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু এখন চিন্তামুক্ত হলাম। তারপর ঈশিতার বাবা ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, মা, সজীবকে টাকার লিস্ট আর ব্যাগটা দে, ও বাজার করে আনুক একটু। আমার শরীরের কন্ডিশন তো তুই বুঝতেই পারছিস কেমন। আচ্ছা বাবা। তারপর এসে ঈশিতা তার মায়ের কাছ থেকে বাজারে লিস্ট করে নেয়। তার বাবার ড্রয়ার থেকে টাকা নিয়ে ব্যাগে হাতে ধরে দেয় সাজিবের। তারপর সাজিব নিচে তার কাছ থেকে টাকা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ঈশিতা ও সাজিবের পিছু পিছু বাসায় নিচ পর্যন্ত আসে। ঈশিতাকে পিছু পিছু আসতে দেখে সাজিব ঈশিতাকে উদ্দেশ্য করে হাসি মাখা কণ্ঠে, কি রে, তুই তো পুরো বাংলা মুভি নায়িকাদের মতো নায়ক এগিয়ে দেওয়ার জন্য বাসায় বাইরে চলে আসলি। সাজিবের এমন কথা শুনে ঈশিতার মুখে হাসি রেখা ফুটে ওঠে। তারপর অগ্নিদৃশ্য নিক্ষেপ করে সাজিবকে উদ্দেশ্য করে ঈশিতা বলে, হ্যাঁ, আমার বই গেছে, তুইও বাংলা মুভির নায়ক না, আমিও বাংলা মুভির নায়িকা না। কথাটি বলেই পাশ ফিরে তাদের বাসার সঙ্গে ছোট্ট একটা মুদিখানার দোকানে গিয়ে চিপস আর চকলেট কিনে নেয়। সাজিব তো ঈশিতার এমন কর্মকাণ্ড দেখে ভেবাচাকা খেয়ে যায়। ভাবলো কি আর হলো কি। এখানে দাঁড়িয়ে আর আহাম্মকের মতো তাকিয়ে না থেকে জলদি বাজারে যা, আর এই নে চকলেট, ছোট্ট বাচ্চাদের মতো খেতে খেতে যাবি। কথাটি বলে সাজিবের হাতে চকলেট গুজে দিয়ে হনহনিয়ে সাজিবের সামনে দিয়ে চলে যায় বাসায় ঈশিতা। তারপর সাজিব সেইখানে আরেক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে বাজারের উদ্দেশ্যে অগ্রসর হয়। কিছুই বুঝতে পারছেন না তাই তো, কিভাবে ঈশিতার সঙ্গে স্বাধীনের সজীবের পরিচয় হয়। আসেন আপনাদেরকে বুঝিয়ে বলি। আসলে সাজিব, স্বাধীন আর ঈশিতা একই কলেজে পড়াশোনা করত। ধীরে ধীরে স্বাধীনদের মধ্যে ঈশিতার ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে এসে তার বাবার ঢাকা শহরে একটা প্লট থাকায় স্বাধীন রাজ্যে ফ্ল্যাটে থাকতো। ওই ফ্ল্যাটটা ভেঙে ফেলবে বললে ঈশিতাকে কথাটি বললে স্বাধীন আর সাজিব ঈশিতা বলে তাদের বাসায় থাকার জন্য। সেই থেকে স্বাধীন আর সাজিব ঈশিতাদের বাসায় থাকে। প্রয়োজনীয় কাজ যেমন কারেন্ট বিল, গ্যাস বিল, বাজার টাজার এগুলো স্বাধীন আর সাজিব করে দেয়। কিন্তু বাসায় ওঠার সময় এসে তার মা বাবা বলে যে তার কখনো রান্না বান্না করতে পারবে না, তাদের বাসাতেই খেতে হবে। কথাটি শুনে স্বাধীন আর সাজিব অনেকটাই খুশি হয়। সেই থেকে তারা নিজেরাই রান্না না করে ঈশিতাদের বাসায় গিয়ে খায়, কিংবা ঈশিতা তাদের জন্য খাবার নিয়ে তাদের রুমে নিয়ে যায়। এবার আসেন তাদের গল্পে ফেরা যাক। অন্যদিকে তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমি শুধু গোয়ালা গরু পুষছি, যে গরু দুধও দেয় না, গাভিও দেয় না। তোদের দ্বারা কিচ্ছু হবে না। সামান্য একটা ছেলের কাছে তোরা 50 জনের মতো ছেলে নাকানি চুমানি খেলি। বস, আপনি যেমন সামান্য ভাবছেন, ও মোটেও সামান্য নয়। একবার ভেবে দেখেন, একাই 50 জন ছেলেকে নাকানি চুবানি খাইয়েছি, তাহলে কত শক্তিশালী ছেলে। আর রাখ তোদের চাপা, নিশ্চয়ই সবগুলো মাতাল হয়েছিলি, তাই ছেলেটি অনায়াসে তোদেরকে মারতে পারছে। বস, বিশ্বাস করেন, আমরা ওই দিনে কেউ ড্রিঙ্ক করিনি, ইভেন আমরা মদ ছুঁয়েও দেখিনি। তোদের কথা শুনতে ইচ্ছে হচ্ছে না। তোরা যেভাবে পারিস 2 মাসের মধ্যে ওর কাছ থেকে দলিল সহ করে নিবি, না হলে তোদের খবর আছে। বস, আমরা প্রাণপণ চেষ্টা করব। বুঝতে পারছি তোদেরকে দিয়ে আর হবে না, আমি অন্য কারো সঙ্গ নিচ্ছি। বস, আর একটাবার সুযোগ দেন, তারপর দেখবেন ওকে মেরে সই নিয়ে তারপর ওর লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেব। মনে থাকে যেন, আবার যেন ফুল না হয়, তাহলে কিন্তু তোর পুরো গ্যাংটা আমি শেষ করে ফেলবো। আমার ক্ষমতা সম্পর্কে তো তোর ধারণা আছে। তারপর সৌরভ আর ইমরান খান আরো অনেক কথা বলতে লাগে দুজনে। অন্যদিকে সাজিব বাজার করে বাসায় চলে আসে।
ঈশিতাদের রুমের দরজার সামনে এসে কলিং বেল বাজাতে লাগে। অন্যদিকে ঈশিতার বাবা বাসার রুমে বসে খবর দেখছিল। হঠাৎ কলিং বেল বাজায়। ঈশিতা বলে, দেখ তোমার কে আসলো। কে আসবে? আর বাবা? নিশ্চয়ই দেখো, বারান্দা একটাই আসছে। তারপর এসে ঈশিতা দরজা করলে সাজিব আসছে। তারপর সাজিবের হাত থেকে বাজার নিয়ে সাজিবকে উদ্দেশ্য করে বলে, তা আজকে বাজারে থেকে কয় টাকা মেরেছে? সত্যি করে বল তো। তখনই পাশ থেকে ঈশিতার মা হাতে ধরে একটা গ্লাস শরবত নিয়ে স্বাধীনের সামনে এগিয়ে দিয়ে বলে, কি বলিস না বলিস ছেলেটাকে, শুধু ফাজলামো তোদের, তাই না? নাও বাবা, সবটা খেয়ে নাও, অনেক ভালো লাগবে তোমার। সাজিব জানে এখন যদি মানা করে তাহলে তার কপালে নিশ্চয়ই অনেক দুর্ভোগে, এর থেকে শরবতটা খেয়ে নেওয়া ভালো। তারপরে এসে তার মায়ের কাছ থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে শরবতের গ্লাসটা পুনরায় ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তার রুমে। সাজিব চলে যাওয়ার পর দরজা লাগিয়ে ঈশিতার মা ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, ছেলেগুলোর সঙ্গে না লাগলে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? মা, আমি আবার কি করলাম? সামান্য একটা ছেলের জন্য নিজের মেয়েকে ভুল বুঝছো তুমি? তোকে না বলছি ছেলেগুলোকে সামান্য বলবে না, ধরতে গেলে ওরাও এখন আমার ছেলে। অন্যের ছেলের প্রতি এত ভালোবাসা নিজের মেয়ের প্রতি নাই। কথাগুলো বলে মুখ ভেঙচি দিয়ে তার মায়ের দিকে থেকে সরে এসে তার রুমে চলে যায়। অন্যদিকে এসে তার মাও মুচকে এসে দরজা লাগিয়ে কিচেন রুমে গিয়ে রান্নাবান্না করতে লাগে। অন্যদিকে সাজিব সোজা তাদের রুমের দিকে অগ্রসর হয়। তখনই স্বাধীনের ফোনে একজন ফোন করে। বিরক্ত নিয়ে স্বাধীন ফোনটা তুলে দেখে ফোনটা নিয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। ফোন রিসিভ করে স্বাধীন ওই পাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, কি রে, তোকে না বারণ করেছি কখনো অসময়ে আমাকে ফোন করবি না? জানিস তো আমার এই রূপ কেউ জানে না। যদি একবার ওরা জানতে পারে তাহলে আমাকে ওরা কিভাবে দেখবে? ভাই ফোন করেছি কি আর সাথে একটা গুড নিউজ শুনে আপনাকে না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না বলে ফোন করলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। তা এখন বল কি গুড নিউজ, যা বলার জন্য তুই আমার কথা অবাধ্য করে আমাকে অসময়ে ফোন করেছিস। ভাই কিছুদিন ধরে আমাদের অনাথ আশ্রমের আশেপাশে দিয়ে একটা উকিল ঘোরাফেরা করছিল। ইভেন প্রত্যেক দিন সে অনাথ আশ্রমে ঢুকে কার সঙ্গে যেন কথা বলে। আমরা প্রত্যেক দিন তাকে লক্ষ্য করতাম, কিন্তু তেমন একটা খেয়াল দিতাম না ওনার দিকে। একদিন অনাথ আশ্রমে যাওয়া আসা দেখে সন্দেহ হয়, তাই আজকে ওনাকে ডাক দিই। এতবার অনাথ আশ্রমে যাওয়া আসা করে কেন? তাকে জিজ্ঞেস করার পরও বলতে নারাজ সে। বুঝতে পারি এর মধ্যে কোনো ঝামেলা আছে। তারপর সবাই ওনার সঙ্গে জোরাজুরি করার পর সে বলে যে এই অনাথ আশ্রমে যে ছেলেটি ছিল স্বাধীন, ওনাকে খুঁজছি আমি। হঠাৎ করে স্বাধীনকে খোঁজার কারণ কি আপনার? আসলে স্বাধীনের বাবা হাসমত শেখ, তিনি মরে যাওয়ার আগে স্বাধীনের নামে তার সম্পত্তি সব লিখে দিয়ে যায়। ইভেন দলিলে এগুলা লেখা থাকে যে স্বাধীনের বয়স যখন 22 বছর হবে তখন তাকে এ সম্পর্কে জানানো হবে, এর আগে জানানো হবে না। হইলে থাকা জন্মসাল অনুযায়ী স্বাধীনের 22 বছর বয়স হতে আর মাত্র 2-1 মাস বাকি আছে। তাই তাকে খুঁজছি তার বাবার সব সম্পত্তি সবকিছু তার হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা আঙ্কেল, আমার জানা মতে স্বাধীনের ফ্যামিলি তো অনেক দরিদ্র ছিল, এই কারণেই তো স্বাধীনকে অনাথ আশ্রমে রাখা হয়। শোনো বাবা, তোমরা স্বাধীন বাবার সম্পর্কে কিছুই জানো না। ওনার বাবার কোম্পানি এখন বাংলাদেশের যে অবস্থায় আছে তা শুনলে তোমরা নিজেরাও অবাক হবে। আচ্ছা বাদ দাও সে সকল কথা। তা তোমরা কি স্বাধীনকে চেনো? এই অনাথ আশ্রমে বড় হয়েছে সে। স্বাধীন বাবার বিষয়ে এত কিছু বলছো যে। হ্যাঁ আঙ্কেল, চিনি। তাহলে বাবারা প্লিজ স্বাধীন বাবার বাসার অ্যাড্রেসটা দাও, তাহলে অনেক উপকৃত হবে আমার। প্রায় 7-8 দিন ধরে রাতের ঘুম হারাম করে তাকে খোঁজাখুঁজি করছি। আঙ্কেল, স্বাধীন ভাইয়ের তো বাসার ঠিকানা জানি না, মাঝে মাঝে এখানে আসে দেখতাম। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার ফোন নম্বরটা দিয়ে যান। যদি এখানে আসে আর আমি যদি দেখতে পাই তাহলে আপনাকে ফোন দেব। তখন না হয় স্বাধীন ভাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমরা বলে দেব বিষয়টা সব। ওকে বাবা, এই নাও নাম্বার। ভাই তারপর উকিল তার নম্বর দিয়ে গেছে আর বলেছে আপনাকে দেওয়ার জন্য। এমন খুশি সংবাদ শুনে আর সামলাতে পারিনি নিজেকে, তাই আপনাকে ফোন করেছি। স্বাধীন নিজেও বাকরুদ্ধ হয়ে যায় মারুফের বলা কথাগুলো শুনে। নিজের কানকে যেন নিজে বিশ্বাসও করতে পারছে না। অবশ্য স্বাধীন ছোটবেলায় তাদের সঙ্গে সম্পত্তির সবকিছু সম্পর্ক জানতো, বাট স্বাধীন ভেবেছিল যে তাদের সয় সম্পত্তি ইমরান খান দখল করে নিয়েছে। কিন্তু আসল বিষয়টা হলো ইমরান খান এখনও তাদের সয় সম্পত্তি দখল করতে পারেনি। স্বাধীনের 22 বছর বয়স হওয়ার অপেক্ষায় ছিল সে। শুধু ইমরান খান তাদের কোম্পানিকে দেখাশোনা করছে এটুকুই। স্বাধীন ভাবনার জগতে ডুব দিয়ে বিষয়গুলো ভাবতে লাগে।
স্বাধীনের কোনো সারা শব্দ না শুনতে পেয়ে ওই পাশ থেকে মারুফ বলতে লাগে। ভাই কি হলো, কথা বলছেন না কেন? স্বাধীনের ধ্যান ভাঙে মারুফের কথা শুনে। তারপর মারুফকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তুই উকিলের নাম্বারটা আমাকে দে, আমি উকিলের সঙ্গে যোগাযোগ করে নেব। ফোনটা রেখে পিছনে ফিরে তাকাতেই স্বাধীনের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ পিছে সাজিব দাঁড়িয়ে আছে। তারপর স্বাধীন আমতা আমতা করে সাজিবকে প্রশ্ন করে, কি রে, কই গেছিলি তুই আর আমার পিছে এসে দাঁড়িয়েছিস কখন? স্বাধীনের চুপসে যাওয়া মুখ দেখে সাজিব হাঁচি রাখা টেনে বলে, আর বলিস না, ঈশিতা এসে ডাক দিয়েছিল, গেলাম। আর আঙ্কেল বাজারে যেতে বললো, তাই বাজার করে দিয়ে আসলাম। আর রুমে এসে তোকে দেখতে না পেয়ে ব্যালকনিতে এসে দেখি তুই দাঁড়িয়ে আছিস। সাজিবের কথা শুনে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে স্বাধীন আর সাজিব অনেক কথা বলতে লাগে দুজনে। এইভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। তারপর স্বাধীন রুমের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে বিকেল সাজিবের ডাকে। কি রে, তুই আজকে কাজে যাবি না? তোর কাজের সময় তো পেরিয়ে গেল। স্বাধীন ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে 7:30 বাজে। তারপর চোখ ডলতে ডলতে সাজিবকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ যাবো তো। তো কখন যাবে? 7:30 বেজে গেছে। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। এই সময় গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সাজিব নাই, কারণ সাজিব পার্ট টাইম জব করে অন্য একটা রেস্টুরেন্টে। তার পকেট থেকে ফোন বের করে রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে ফোন করে স্বাধীন। স্যার, আজকে কাজে আসতে পারবো না, একটা জরুরি কাজ থাকায়। ওকে বাবা, সমস্যা নেই, তাহলে কালকে থেকে কাজে এসো, কেমন? তারপর সাজিব ম্যানেজারের সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। তারপর ফোন রেখে দিয়ে নিজেকে একটু পরিপাটি করে বাসা থেকে বের হয়। বাসার নিচে গিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে স্বাধীন। পুনরায় স্বাধীন প্যান্টের পকেট থেকে ফোন বের করে মারুফের পাঠানো নাম্বারটাতে কল করে স্বাধীন। ফোন রিসিভ করে এই পাশ থেকে বলেন, হ্যালো, কে? আঙ্কেল, আমি স্বাধীন। কোন স্বাধীন? চিনতে পারলাম না তো। আঙ্কেল, আপনি যে স্বাধীনকে খুঁজছেন আমি সেই স্বাধীন। ও আচ্ছা, বাবা তুমি তা কোথায় আছো এখন? আঙ্কেল, এখন আমি বাসায় আছি। তা বাবা, এত রাতে তোমার বাসায় যেতে পারবো না। প্লিজ, তুমি যদি আমার বাসায় আসতে তাহলে অনেক উপকৃত হতাম। এমনভাবে বলছেন কেন আঙ্কেল? আপনার বাসায় অ্যাড্রেসটা দেন, আমি আসছি। তারপর ওকে তার বাসার অ্যাড্রেসটা স্বাধীনকে টেক্সট করে পাঠিয়ে দেয়। স্বাধীন উকিলের পাঠাও টেক্সট অনুযায়ী অ্যাড্রেস খুঁজে তার বাসায় চলে যায়। দরজায় গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় এক অপরূপ সুন্দরী। স্বাধীন তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মেয়েটার থেকে। স্বাধীনকে নিজের দিকে অন্যভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলে, এই যে কে আপনি, আর আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? স্বাধীনের ধ্যান ভাঙে মেয়েটির কথা শুনে। পরক্ষণে নিজেকে সামলে দিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, সরি আঙ্কেল, আছে বাসায়? হ্যাঁ বাবা, আছে তো। আপনি কে? স্বাধীনের আর বোঝার বাকি রইল না, এটা হলো উকিলের মেয়ে। আঙ্কেলকে গিয়ে বলেন স্বাধীন আসছে। তারপর মেয়েটি স্বাধীনের মুখের সামনে দরজা লাগিয়ে দিয়ে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, স্বাধীন নামে একটা ছেলে আসছে। পপির বাবা খবর দেখছিল। মেয়ের হঠাৎ এমন কথা শুনে থতমত খেয়ে পপিকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা কই? বাবা, বাহিরে দাঁড় করে রেখে এসেছি। তারপরে পপির বাবা বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে স্বাধীনকে দেখতে পায়। বাবা, তুমি স্বাধীন? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। ভিতরে আসো বাবা, বাইরে দাঁড়িয়ে আছো যে? উকিলের কথা অনুযায়ী স্বাধীন বাসার ভেতরে ঢোকে। তারপর বাসর রুমে গিয়ে বসে পড়ে। অন্যদিকে পপি স্বাধীনের দিকে ক্ষোভ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পপির বাবা পপিকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখন যা ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। পপি তার বাবার কথা অনুযায়ী কিচেন রুমে যায় কফি তৈরি করার জন্য। অন্যদিকে স্বাধীন আর পপির বাবা দুজন মিলে কথা বলতে লাগে। তোমার বন্ধুরা নিশ্চয় তোমাকে বলেছে কি জন্য আমি তোমাকে খুঁজছিলাম। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তাহলে শোনো বাবা, তোমার বাবা তোমার জন্ম হওয়ার পর সব সম্পত্তি তোমাকে লিখে দিয়ে গেছে। শুধু হুইলে লেখা ছিল তোমার বয়স যখন 22 বছর হবে তারপর থেকে তুমি কোম্পানির দায়িত্ব নিতে পারবে। এর আগে না, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই সকল বিষয় আর না বলি, তুমি তো সবই জানো। তারপর স্বাধীন আর উকিল দুজন মিলে কথা বলছিল। তখনই কফি নিয়ে সেখানে আছে পপি। স্বাধীনের হাতে আর ওর বাবার দিকে কফির মগ এগিয়ে যায়। কফির মগের চুমুক দিচ্ছে আর পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলছে, জানো বাবা, তোমাকে খুঁজছি সে কতদিন ধরে। শেষমেশে জানতে পারি তুমি উত্তরা অনাথ আশ্রমে থাকো, তাই সেইখানে গিয়েছি তোমার খোঁজ নেওয়ার জন্য, বাট তোমাকে সেইখানেও পাইনি। আসলে আঙ্কেল, আমার বয়স 18 বছরের বেশি হওয়ার পর আমাকে অনাথ আশ্রম থেকে বের করে দেয়। তারপর আমি
একটা পার্ট টাইম জব করি, পাশাপাশি আমার লেখাপড়া চালিয়ে যাই। ভালো, খুব ভালো। এই অল্প বয়সে নিজেকে গুছিয়ে নিয়েছো দেখে অনেক খুশি হলাম। আচ্ছা বাবা, তোমার কি মা বাবার কথা কিছুই মনে নেই? স্বাধীন উকিলকে কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করে বলে। না আঙ্কেল, তেমন কিছু একটা মনে নেই। তারপর উকিল বসা থেকে উঠে তার রুমে চলে যায়। রুমে গিয়ে কিছুক্ষণ পর হাতে করে একটা ফাইল নিয়ে পুনরায় স্বাধীনের কাছে এসে বসে পড়ে। তারপর স্বাধীনের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলে, এই নাও বাবা, চিন্তামুক্ত হলাম। তোমার বাবা অনেক বিশ্বাস করতো আমাকে। ওনার যাবতীয় কাগজপত্র আমাকে দিয়ে রেডি করাতো। অনেক ভালো মনের মানুষ ছিল। এত এত কোটিপতি হওয়ার সত্ত্বেও তিনি কখনোই কারোর সঙ্গে রুড ব্যবহার করেনি। পপির বাবা কথাগুলো বলেই স্বস্তিতে একটা নিঃশ্বাস ফেলে। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় পপির বাবা বলে, শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। তোমার বাবার কোম্পানিটা এখন অন্য কেউ দখল করে আছে। তুমি আইনের সহায়তা নিয়ে তোমার বাবার কোম্পানিটা ফেরত নিতে পারো। আর তোমাকে আরও একটা কথা বলি, কখনোই একা একা গিয়ে কোম্পানিতে তোমার পরিচয় দিবে না। তাহলে দেখবে তোমাকে ওরা মেরে ফেলবে। তোমাকে মেরে ফেললে ওরা সম্পত্তিগুলো দখল করতে পারবে না। কারণ হইলে বড় বড় করে লেখা আছে, তুমি ব্যতীত অন্য কেউ কোম্পানি দখল করতে পারবে না। সম্পূর্ণ কোম্পানি চলে যাবে অনাথ আশ্রমে। তারপর স্বাধীন উকিলের সঙ্গে আরো অনেক কথা বলে। উকিলের বাড়ি থেকে বেরিয়ে আসে। অনেক রাত হয়ে যাওয়ায় গাড়ি পায় না স্বাধীন। কিছু না ভেবে রাস্তা দিয়ে হাঁটতে লাগে। অমনি দেখতে পায় স্বাধীনের পিছু পিছু দুইটা ছেলে আসছে। স্বাধীন কিছু একটা বুঝতে পেরে তারা প্যান্টের পকেট থেকে ফোন বের করে। কিছু একটা লিখে টেক্সটের মাধ্যমে একজনকে পাঠিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পর স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখে আরো 3-4 জন ছেলে একত্রে তার পিছু পিছু আসছে। স্বাধীন পেছনের দিকে আর না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে ডেভিল মার্কে একটা হাসি দেয়। স্বাধীন সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, ফুটপাত দিয়ে হেঁটে চলেছে। অমনি পেছন দিক থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। পেছনের দিকে তাকিয়ে দেখে তাকে অনুসরণ করা সেই ছেলেগুলো মাটিতে শুয়ে আছে। সেই দিকে এক পলক তাকিয়ে পুনরায় মনোযোগ দেয় বাসায় যাওয়ার দিকে। একটু পর একটা রিক্সা দেখতে পায়। রিক্সাকে ডাক দিলে স্বাধীন সামনে এসে ব্রেক করে। কই যাবেন মামা? তারপর স্বাধীন তাদের বাসার অ্যাড্রেস বলে রিক্সাতে উঠে পড়ে। তারপর রিক্সা চলছে তার আপন গতিতে। একটু পর রিক্সাওয়ালা স্বাধীনের দেয়া অ্যাড্রেস অনুযায়ী বাসার সামনে এসে রিক্সা ব্রেক করে। তারপর স্বাধীন রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাকতে লাগে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে রাত্রি 12টা বেজে গেছে। এত রাত পর্যন্ত মেইন গেট খোলা থাকে না, তাই দারোয়ানকে ডাকতে লাগে স্বাধীন। দারোয়ান এসে মেইন গেট খুলে দেয়। কে বাবা, আসতে তোমার এত লেট হলো যে? কই গিয়েছিলে? আঙ্কেল, একটা কাজে গিয়েছিলাম, ফিরতে অনেক লেট হয়েছে। তারপর স্বাধীন দারোয়ানের সঙ্গে আরো অনেক কথা বলে তার রুমের সামনে চলে যায়। রুমে গিয়ে দরজায় কলিং বেল দিতেই সজীব এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীন ভুলে প্রবেশ করে দেখে যে ঈশিতা তাওস এখানে বসে আছে। স্বাধীনের কিছু একটা খটকা লাগে, বাট তেমন একটা বুঝতে দেয় না। সজীব আর ঈশিতাকে তারপর স্বাধীনকে তার বেডে বসে পড়ে। তখনই সজীব তার কাছে এসে বলে, কি রে, কই গেছিলি? আজকে আসতে তোর এত লেট হলো যে? আর আজকে আমার অফিসে কাজ ছিল না, তাই তোর ওইখানে গিয়েছিলাম আমি আর ঈশিতা। দেখি তুই নাই। পরে ম্যানেজারকে জিজ্ঞেস করতেই ম্যানেজার বলল যে তোর কোনো এক প্রয়োজনীয় কাজ, সেখানে গিয়েছিস। কি এমন তোর প্রয়োজনীয় কাজ সবসময় তোকে শহরের বাইরে থাকতে হয়, আর প্রত্যেক দিন বাসায় আসতে এত লেট হয়? সজীবের এমন প্রশ্নে স্বাধীন কি বলবে বুঝতে উঠতে পারে না। থতমত খেয়ে যায় সে। স্বাধীনকে এমন চিন্তিত দেখে সজীব পুনরায় বলে, দেখ, তুই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস। তুই না আমাদের বন্ধু, তাহলে আমাদের কাছ থেকে লুকানোর কি আছে বল? সময় হলে সব জানতে পারবি। প্লিজ এখন আমাকে কিছু বলিস না, আমার অনেক ক্লান্ত, আমি ঘুমাবো। স্বাধীন আর কিচ্ছু বলে না। সজীব আর ঈশিতা তারপর এসে তার রুম থেকে বেরিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে সজীব দরজা লাগিয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কিরে, ওই দিকের আপডেট কি? তোর ছেলেফেলে কি ছেলেটাকে ধরতে পেরেছে? বস, ওদেরকে পাঠিয়েছি অনেকক্ষণ আগেই। ওদের কোনো রেসপন্স পাচ্ছি না। ফোন করছি, বাট ফোন রিসিভ করছে না কেউ।
দেখ কোনো মেয়ের সঙ্গে আকাম কুকাম করছে। বস, এইবার যাদেরকে পাঠিয়েছি তারা অনেক ভালো। আর কাজের ছেলে? তোর যে কি কাজের ছেলে আছে তা তো আমি ভালো করেই জানি। সবগুলো তো এক একটা মেয়েখোর। তা বাদ দিয়ে সেসব কথা দেখ, ভালোভাবে খোঁজ নে তোর ছেলেফেলেগুলো কই আছে, নাকি আবার গিয়ে আকাম কুকাম করে ধরা পড়ছে। কথাটি বলেই ইমরান খান ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে বিরক্তিতে নিঃশ্বাস ফেলে বলে, টাকা দিয়ে আমি গরু পোষণ করছি, এদের দিয়ে কিচ্ছুই হবে না, আমাকে বাংলাদেশে যেতেই হবে। কথাটি বলেই ইমরান খান তার সামনে থাকা টি টেবিলটিতে জোরে লাথি মারে। টি টেবিলটি কাচের হাওয়ায় ভেঙে চুরে ছারখার হয়ে যায়। তখনই ইমরান খানের স্ত্রী নিচে নেমে এসে বলে, কি হয়েছে তোমার, এমন রেগে আছো কেন? আর বলো না, আমাদের যে অফিসের মালিক ছিল, যাকে আমি মেয়ে এখন বর্তমানে ওর অফিস দেখাশোনা করছি, ওর ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছে। যখন ওর ছেলের বয়স 22 বছর হবে, আমার উপর থেকে জানতে পেরেছি ওর ছেলের 22 বছর হতে আর মাত্র কিছুদিন দেরি আছে, তাই ওকে খুঁজছি। কিন্তু আমার গর্ধবেরা দলকেও খুঁজে পাচ্ছে না ওকে। তাহলে একটা কাজ করো, আমার ভাইয়ের সঙ্গে কথা বলো, ও নিশ্চয়ই তোমার উপকার করতে পারবে। কারোর হেল্প লাগবে না আমার, আমি নিজেই বাংলাদেশে যাব কিছুদিন হলে। কথাটি বলেই সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ইমরান খান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে সজীবকে ডাক দিয়ে দুজনে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যায় মসজিদে। তারপর নামাজ পড়ে দুজন মিলে একটু হাঁটাহাঁটি করে পুনরায় বাসায় চলে যায়। তারপর দুজনেই তৈরি হতে লাগে কলেজে যাওয়ার জন্য। তখনই কেউ একজন এসে দরজায় কড়া নাড়ে। সজীব দরজা খুলে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশিতাকে কিছু বলবে এর আগে ঈশিতা সজীবকে উদ্দেশ্য করে বলে, বাবা তোদের দুজনকে খাবার খাওয়ার জন্য নিচে রাখছে। কথাটি বলেই সেইখানে আর এক মুহূর্ত না থেকে ঈশিতা পুনরায় তার বাসায় চলে যায়। অন্যদিকে স্বাধীন আর ঈশিতা দুজনে পরিপাটি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাদের রুমের দরজাটা লাগিয়ে সোজা ঈশিতাদের খাবার টেবিলে চলে যায়। তারপর স্বাধীন আর সজীব একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর সবাই খেতে লাগে। খাওয়ার সময় এক পর্যায়ে ঈশিতার বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে? দারোয়ান বলল তুমি নাকি বেশ কিছুদিন হলো বাসায় ফিরছো না, অনেক লেট করে। ঈশিতার বাবার এমন প্রশ্নে স্বাধীন কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। বিষম খেয়ে ওঠে স্বাধীন। তারপর ঈশিতার বাবা স্বাধীনের দিকে পানির গ্লাস এগিয়ে দিতেই স্বাধীন ঠক ঠক করে পানি খেয়ে নেয়। নিজেকে সামনে নিয়ে আমতা আমতা করে স্বাধীন বলে ঈশিতার বাবাকে উদ্দেশ্য করে, আসলে আঙ্কেল, আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেইখানে অনেক কাজের চাপের কারণে বাসায় ফিরতে অনেক লেট হচ্ছে আমার। ও আচ্ছা, এই ব্যাপার। তা তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো নির্দ্বিধায়। তারপর এক এক করে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। অন্যদিকে স্বাধীন, ঈশিতা আর সজীব তিনজনে মিলে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কলেজে গিয়ে তারা তিনজন সোজা তাদের ক্লাসের রুমে চলে যায়। এক এক করে ক্লাস শেষ করে তারা ক্লাসরুম থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। তখনই সজীব আর ঈশিতা স্বাধীনকে জোরাজুরি করতে লাগে। আমরা জানি তুই আমাদের কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছিস। তুই যদি আমাদেরকে তোর বন্ধু মনে করিস তাহলে বলবি, না হলে তোর সঙ্গে আর কোনো কথা নেই আমাদের। দেখ প্লিজ, তোরা কিছু জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না। তোকে বলতেই হবে, আর না হলে তোর সঙ্গে আমরা আর কোনো কথা বলবো না। তারপর সজীব আর ঈশিতার জোড়াজোড়িতে এক পর্যায়ে স্বাধীন ঈশিতা সজীবকে বলতে বাধ্য হয় তার জীবনের এক ভয়ঙ্কর অতীত, যা আজ পর্যন্ত কেউ জানে না। তারপর স্বাধীন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ঈশিতা আর সজীবকে কিছু বলতে যাবে, অমনি স্বাধীনের চারপাশ ঘিরে অনেকগুলো ছেলে পেলে এসে দাঁড়ায়। হঠাৎ করে এত ছেলে পেলেদেরকে দেখে সজীবের ঈশিতা ঘাবড়ে যায়। স্বাধীন কিছু বুঝে ওঠার আগেই সেইখানে থাকে একটা ছেলে স্বাধীনকে মারতে আসে। অমনি স্বাধীন সেইখান থেকে দৌড়াতে লাগে। অন্যদিকে স্বাধীনের চারপাশে থাকা ছেলেগুলো স্বাধীন পিছে পিছে যেতে লাগে। দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে একটা পরিত্যক্ত গোডাউন ঘরে চলে আসে। হঠাৎ দৌড়ানো থামিয়ে দিয়ে স্বাধীন সেইখানে থম মেরে দাঁড়িয়ে থাকে। অমনি পেছন থেকে হাসতে হাসতে একটা ছেলে বলতে লাগে, কিরে থেমে গেলি যে? আরো দৌড়া দেখি তুই কত দূর পর্যন্ত দৌড়ে যেতে পারিস। বস, আপনি এ কাকে মারতে পাঠাচ্ছেন আমাদেরকে? ও তো বাংলাদেশের নাম্বার 1 আন্ডারওয়ার্ল্ডের ডন, যার নাম শুনলে বড় বড় ডনরা মুতে দেয়।
কি বলছিস তুই এইগুলো? দেখ, মাতলামি করিস না আমার সঙ্গে। কই আছিস তোরা? আর ছেলেটার এখন কোথায় আছে? বস, ওই ছেলের গ্যাংয়ের ছেলেপেলেরা আমাদেরকে মেরে এখন হাসপাতালে বেডে শুয়ে দিয়েছে। কোথায় আকাম করতে গিয়েছিলি আর দোষ দিয়েছিস ওই ছেলেটার? আমি তো ওর সম্পর্কে খোঁজ নিয়েছি, একটা অনাথ। বস, বিশ্বাস করেন আমাদেরকে, কোন জায়গায় আমরা আকাম করতে জানি, ওর পিছনে ছিলাম। হঠাৎ কিছু ছেলেপেলে এসে আমাদেরকে মেরে এইখানে রেখে গেছে। যাওয়ার সময় শুধু বলে গেছে ওই ছেলেটির পিছনে। কথাটি বলে ফোন রেখে দেয় সৌরভের ছেলে। অন্যদিকে এই তোরা কি দেখছিস? ধর শালাকে, আর প্রাণে মারবি না, আধমরা করবি কিন্তু। বসের করার নির্দেশ আছে, বলে দিলাম। তারপর ছেলেটির পেছন থেকে একটা ছেলে হাতে করে লাঠি নিয়ে স্বাধীনের দিকে আগাতে লাগে। যেই ছেলেটি স্বাধীনের হাত ধরে অমনি স্বাধীন পেছন ফিরে ছেলেদের মুখে একটা ঘুষি মারে। ছেলেটি ছিটকে গিয়ে খানিকটা দূরে গিয়ে পড়ে। স্বাধীনের এমন রূপ দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর এক এক করে সবাই স্বাধীনকে মারার জন্য স্বাধীন ছেলেগুলোকে কচু কাটার মতো করে মারছে। স্বাধীনের এমন রূপ দেখে ছেলেটি অবাক হয়ে যায়। পেছনের দিকে তাকিয়ে দেখে এমন শুধু অল্প কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, তাও ভীতু হয়ে আছে ওরা। তখনই লোকটা বলে ওঠে, কিরে দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। কথাটি বলে সেখানে থাকা ছেলেগুলো পুনরায় স্বাধীনকে মারার উদ্দেশ্যে যেতে লাগে। স্বাধীনের মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে দিতে সেইখানে থাকা ছেলেগুলো অবাক হয়ে তাদের হাতে থাকা লাঠিগুলো মাটিতে পড়ে যায়। আমতা আমতা করে স্বাধীনের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, ভাই আপনি এখানে? ছেলেগুলোর মুখ থেকে ভাই শব্দটি শুনে সেইখানে থাকা ছেলেটা অবাক হয়ে যায়। ওদের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই ভাই বলছিস কাকে? এ তোর ভাই হয় কিভাবে? আরে তুই নিজেও জানিস না উনি কে? উনি হচ্ছেন এই বাংলাদেশের নাম্বার 1 আন্ডারওয়ার্ল্ডের ডন। ছেলেগুলোর মুখ থেকে এমন কথা শুনে সেইখানে থাকা ছেলেটা অবাক হয়ে যায়। ওদের মুখ থেকে এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। অবাক হয়ে অপলক দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকিয়ে আছে। কি ইনোসেন্ট চেহারা! এই চেহারার মাঝে যে একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা কেউ জানে না। তারপর স্বাধীন ছেলেটার কাছে এগিয়ে মুখ বরাবর খুশি দিতেই মাটিতে লুটিয়ে পড়ে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। তারপরে স্বাধীনকে চিনে ফেলেছে ছেলেগুলো তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোরা কার কথায় এইখানে এসেছিস? ভাই আমরা এখানে এসেছি ইমরান খান নামক ব্যক্তি কোথায়। কেন এসেছিস? ইমরান খান বলছেন আপনাকে আধমরা করে নিয়ে যেতে, আর সেই শীঘ্রই দেশে আসছে, তখন তার সামনে উপস্থিত করতে। ও আচ্ছা, এই ব্যাপার। তা তোর একটা কাজ কর, সবাইকে এইখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি কর। আর যদি কিছু জিজ্ঞেস করে আমার কথা তাহলে বলবি আমি তোদের হাত থেকে পালিয়ে গিয়েছি। কথাটি বলেই স্বাধীন সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে চলে যায়। তারপর একটা টিউব কল দেখতে পেয়ে টিউব কলের কাছে গিয়ে তার গায়ে লেগে থাকা রক্তগুলো ধুতে লাগে। তখনই পেছন থেকে দৌড়াতে দৌড়াতে ঈশিতা খুঁজে তার কাছে আসে। স্বাধীনের হাত মুখ দিয়ে রক্ত দেখে সজীবকে প্রশ্ন করে, কিরে, তোর এই অবস্থা কেন? আর ওরা তোকে ধরার জন্য পিছে লেগেছিল কেন? তোদেরকে সব বলবো, তোদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি আমি। তারপর স্বাধীন ফ্রেশ হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে তারা যেখানে বসে আড্ডা দেয় সেইখানে গিয়ে বসে পড়ে তিনজন মিলে। তারপর স্বাধীন সজীব আর ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোরা এখন আমাকে যে অবস্থায় দেখছিস আমি আসলে তেমন না। আমার আসল পরিচয় জানলে তোরা অবাক হবি। সকল কথা তোদেরকে পরেই বলি, আগে আমার মা বাবার পরিচয় তাদেরকে দেই। বাংলাদেশের টপ 1 যে কোম্পানি শেখ ইন্ডাস্ট্রি, ওইটার মালিক ছিল আমার বাবা। ফ্ল্যাশব্যাক। বাবা, আর কত ঘুমাবে? ওঠ এখন। না মা, আর একটু ঘুমাই না। বাবা উঠো, ঘড়ির দিকে তাকিয়ে দেখো কত বেজে গেছে। তারপর স্বাধীন চোখ মিটমিটিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। তারপর লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। ফ্রেশ হয়ে নাও, তোমাকে স্কুলে দিয়ে আমরা আবার সিলেটে যাব। কেন মা, সিলেটে যাবে কেন তোমরা? তোমার বাবার আরো একটা কোম্পানি সিলেক্ট করছে দেখার জন্য। মা আমিও যাব। দেখো বাবা, বায়না করিও না, আমরা কাজে যাচ্ছি, আজকে গিয়ে রাতের মধ্যে ফিরে আসবো।
তোমার স্কুল আছে, স্কুল বাদ দিয়ে তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না। তারপরও স্বাধীন তার মাকে অনেক করে জোরাজুরি করতে লাগে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্বাধীনের মা তার কথাতে অটুট। তারপর স্বাধীনের মা গিয়ে স্বাধীনকে ফ্রেশ হয়ে জামা কাপড় পরিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে লাগে। স্বাধীন রেডি হলে তার মায়ের সঙ্গে এসে খাবার টেবিলে এসে বসে পড়ে। সেইখানে আগে থেকেই বসে বসে স্বাধীনের বাবা খবরের কাগজ পড়ছিল। তারপর তারা তিনজনে খাবার দাবা শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে স্কুলে নামিয়ে দিয়ে তারা চলে যায় সিলেটের উদ্দেশ্যে। অন্যদিকে স্বাধীন স্কুলে গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করছিল। ক্লাস শেষ হওয়ার পর স্কুল থেকে বেরিয়ে এসে দেখে তাদের বাড়ির একটা কাজের ছেলে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীন তাকে কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠে পড়ে। বাসার সামনে এসে দেখে চারদিকে অনেক মানুষ, তেমন একটা বুঝতে পারে না কি হচ্ছে এখানে। গাড়ি থেকে নেমে মানুষগুলোকে সরিয়ে সামনের দিকে এগোতে লাগে স্বাধীন। বাসার সামনে গিয়ে দেখে সাদা কাপড়ে মোড়ানো দুইটা লাশ। অমনি স্বাধীনকে একটা কাজের মেয়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। কি হচ্ছে এগুলো তার সঙ্গে। তখনই কাজের মেয়েটি স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার মা আর বাবা আর নেই। কথাটি বলে হাউমাউ করে কাঁদতে লাগে কাজের মেয়েটি। স্বাধীন নিমিষে যেন অবাক হয়ে যায়। তারপর স্বাধীন গিয়ে তার মা বাবাকে জোরে ধরে কান্না করতে লাগে। স্বাধীন তার মা বাবার কাছ থেকে একটা ছেলে সরিয়ে নিয়ে আসে আর স্বাধীনকে বুঝ দিতে লাগে, কিন্তু স্বাধীন বুঝতে নারাজ। এভাবেই পেরিয়ে যায় অনেকটা সময়। স্বাধীনের মা বাবাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তারপর স্বাধীনের মা বাবাকে কবর দেওয়ার পর স্বাধীন সেইখানে বসে থেকে অনেকক্ষণ কান্না করতে লাগে। তখনই পাশ থেকে একটা বৃদ্ধ লোক স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, দেখো বাবা, পৃথিবীতে আসলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা যেই হোক না কেন। বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে স্বাধীন আবারও কান্না করতে লাগে। তারপর বৃদ্ধ লোকটি স্বাধীনকে কবরস্থান থেকে তুলে তার সঙ্গে করে সোজা স্বাধীনের বাসায় নিয়ে আসে। এভাবেই পেরিয়ে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে স্বাধীনও স্বাভাবিক হতে লাগে। তখনই হঠাৎ করে তাদের বাসায় আসে তাদের কোম্পানির ম্যানেজারের সঙ্গে আরো অনেক ছেলেপেলেদেরকে নিয়ে। হঠাৎ বাসার ভেতরে এত লোকজনকে দেখে স্বাধীন অবাক হয়ে যায়। আমতা আমতা করে বলে, আঙ্কেল, আপনি এখানে? আর এই লোকগুলো কারা? স্বাধীনের কথা শেষ না হতেই ইমরান খান এসে স্বাধীনের গলা চেপে ধরে। তখনই বাড়িতে থাকা সব কাজের লোকরা এসে ইমরান খানের হাত থেকে স্বাধীনকে ছাড়াতে লাগে। সবাই অনেক দৌড়াদৌড়িতে ইমরান খান স্বাধীনকে ছেড়ে দেয়। তখনই হাসতে হাসতে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই তোরা শোন, এখন থেকে এই পুরো সাম্রাজ্যের মালিক আমি। এখন থেকে তোদের বস আমি। এই পুরো সাম্রাজ্য আমাকে লিখে দিয়েছে। আর এই ছোট লোকেরা তোদেরকে বলছি, ভালোই ভালোই বাসা থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু তোদেরকে কুচু কাটা করে বাসা থেকে বের করব। ইমরান খানের এমন ধমক শুনে সবাই বাসা থেকে বেরিয়ে যায়। স্বাধীনের দিকে কারো তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। বৃদ্ধ লোকটি যাওয়ার সময় ইমরান খানের কাছে গিয়ে বলে, দেখো, যা করছিস তা ভালোই করেছিস। এখন অন্তত ছেলেটাকে ছেড়ে দে, ও নিজের তো একটা জীবন আছে। তখনই ইমরান খান বৃদ্ধ লোকটিকে থাপ্পড় দিতে বৃদ্ধ লোকটি খানিকটা দূরে গিয়ে পড়ে। তখনই হাসতে হাসতে বৃদ্ধ লোকটিকে উদ্দেশ্য করে ইমরান খান বলে, আমি কি তোর কাছ থেকে জ্ঞান নিয়ে চলবো? ভালো ভালো বলেছি চলে যেতে। তুই এসে আমাকে জ্ঞান দিচ্ছিস, আর এর কি অবস্থা করব তা তো তুই নিজেও জানিস না। তারপর ইমরান খানের সঙ্গে আসা ছেলেগুলো বৃদ্ধ লোকটিকে মেরে বাসা থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ইমরান খান স্বাধীনের সঙ্গে নির্মম অত্যাচার করতে লাগে। ছোট মানুষ হওয়ার সত্ত্বেও স্বাধীনকে দিয়ে থালা বাসন মাজানো, ঘর মোছানো সব কাজ করাতো। একদিন স্বাধীনের হাত থেকে প্লেট মুছতে গিয়ে প্লেট পড়ে যায়। প্লেটটি কাচের হওয়ায় ভেঙে খান খান হয়ে যায়। অমনি ইমরান খান বসার রুম থেকে দৌড়ে এসে স্বাধীনকে প্লেট ভেঙে যাওয়ার পর কাজ
যেখানে রয়েছিল সেখানে আছাড় দেয়। স্বাধীনের গায়ে অনেক অংশ কাজ ঢুকে যায়। এভাবে চলে যায় অনেক কয়টা দিন। একদিন ইমরান খান স্বাধীনের কোম্পানিতে অনেক বড় একটা লস করে ফেলে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে বাসায় এসে স্বাধীনকে নির্মমভাবে মারতে লাগে। মারতে মারতে পুরো আত্মরা করে ফেলা স্বাধীনের কোনো সারা শব্দ না পেয়ে কিছুটা ঘাবড়ে যায়। নিজেকে সামলে নিয়ে ইমরান খান তার একটা ছেলেকে উদ্দেশ্য করে বলে, দেখ তো কুত্তার বাচ্চাটা মরে গেছে না। তারপরে ছেলেটা স্বাধীনের কাছে গিয়ে নাকে মুখে হাত দিয়ে দেখে কোনো নিঃশ্বাস যাওয়া আসা করছে না। তারপর ছেলেটা ইমরান খানকে বলে, বস, এত শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, নির্ঘাত মরে গেছে, এখন কি করব? যা ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। ইমরান খানের কথা অনুযায়ী স্বাধীনকে তার ছেলেপেলেরা গাড়িতে করে ময়লার ড্রামের ভিতর ফেলে আসে। সকালবেলা যখন ময়লার ড্রাম পরিষ্কার করতে আসে পরিষ্কার কর্মীরা, তখন স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। নাকে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস যাওয়া আসা করছে। তারপর সেই লোকগুলো স্বাধীনকে গাড়ি করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারপর হাসপাতালে স্বাধীনের জ্ঞান ফেরার পর স্বাধীনের পরিচয় জানতে চাইলে স্বাধীন বলে যে তার মা বাবা নেই। তারপর হাসপাতালের সব লোকেরা স্বাধীনকে অনাথ আশ্রমে রেখে আসেন। তারপর স্বাধীনের দিন কাটতে লাগে অনেক ভালোভাবে। হঠাৎ একদিন স্বাধীনের ঘুম ভাঙে অনেক রাতে। এপাশ ওপাশ করে ঘুম আসে না। তার রুমের বাইরে দেখে তাদের অনাথ আশ্রমের উঠোনে অনেক মানুষের সমাগম। কালো ড্রেস পরিহিত, কালো চশমা দেখে মনে হচ্ছে একটা গ্যাংস্টার। সেখানে অনেকগুলো দাঁড়িয়ে থাকা আর তাদের কথোপকথন শুনে চোখের পলকে তাদের দুজনের মধ্যে গোলাগুলি শুরু হয়। তখনই অনাথ আশ্রম থেকে অনাথ আশ্রমের যে মালিক সে বেরিয়ে আসে। তাদের সবাইকে শান্ত করে বোঝাতে লাগে। স্বাধীন সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে তার বেডে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। এভাবে পেরিয়ে যায় রাতটা। সকালের সময় সবাই খেলাধুলা করছে, কিন্তু এক জায়গায় স্বাধীন স্থিরভাবে বসে আছে। তখনই অনাথ আশ্রমে যে দেখাশোনা করে মালিক, সে স্বাধীনের কাছে আসে। স্বাধীনকে এমন মন মারা দেখে লোকটি এসেছে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার কি হয়েছে? এমন আনমনা হয়ে বসে আছে কেন? হঠাৎ এমন কথা শুনে স্বাধীন পাশ ফিরে অনাথ আশ্রমের মালিককে দেখে অবাক হয়ে যায়। লোকটির কাছ থেকে অনেকটা দূরে গিয়ে বসে পড়ে। অনাথ আশ্রমের মালিক ভ্যাবাচাকা খেয়ে যায়। ছেলেটি তার সঙ্গে কেন এমন করেছে অনাথ আশ্রমের মালিক পুনরায় গিয়ে স্বাধীনের কাছে বসে বলে, বাবা, কি হয়েছে আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করব। তখনই স্বাধীন আমতা করে বলে, আঙ্কেল, আপনি অনেক বাজে। কেন বাবা, তোমার এমন মনে হলো আমি অনেক বাজে? কালকে আমি দেখেছি আপনি ছবিতে দেখানো গ্যাংস্টারদের সঙ্গে আছেন। স্বাধীনের এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক ভ্যাবাচাকা খেয়ে যায়। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, কি বলছো বাবা তুমি? তো বুঝি না, বুঝিয়ে বলো একটু। আঙ্কেল, কালকে আমি দেখেছি আপনি অনেক ছেলেদেরকে মেরেছেন আর গুলিও করেছেন। ছেলেটার এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক চমকে ওঠে। তখন পুনরায় স্বাধীনকে বলে, তোমাদের রুমে দরজা লাগিয়ে দেয়নি, জানালা লাগিয়ে দেয়নি বাইরে থেকে? না আঙ্কেল, জানালা লাগিয়েছিল, জানলা খোলা যায়নি, কিন্তু দরজা খুলে আমি বাহিরে আসি ঘুম না ধরাতে। আমার বাইরে এসে দেখি এমন অবস্থা, অনেক ভয় পাই আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি পুনরায়। স্বাধীনের এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক অনেক রাগ হতে লাগে। তখন স্বাধীনের মাথায় হাত বুলাতে বলে, দেখো বাবা, তুমি যতদিন ধরে এইখানে আসো কখনো কি কারোর সঙ্গে আমার খারাপ ব্যবহার দেখছো? স্বাধীন মাথা দিয়ে না বুঝায়। তাহলে ভাবলে কি করে আমি এমন খারাপ কাজ করতে পারবো? আমি হলাম তোমরা যে ছবিটা দেখো সেই নায়ক। তখনই স্বাধীন আমতা করে বলে, কিন্তু আঙ্কেল, ছবিতে দেখানো নায়কগুলো তো কাউকে মারে না, কিন্তু আপনি মারেন। আপনি হারামি। নায়করা অনেক ভালো হয়, কিন্তু সব সময় হারামেদেরকে কিন্তু নায়করা মারে। আমি হলাম সেই নায়ক। স্বাধীন অনাথ আশ্রমের মালিকের কথা বুঝতে পারে। তারপর তার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা বছর। স্বাধীনের বয়স যখন 15 বছর, তখন একদিন অনাথ আশ্রমে অনেকগুলো গ্যাংয়ের আক্রমণ হয়। স্বাধীন বুঝতে পারে না
কি করবে প্রত্যেকটা ছেলে অনেক ভীত হয়ে যায়। দরজা জানালা বাহির থেকে আটকানো, কোনোভাবেই বাহিরে যাওয়া যাবে না। তখনই স্বাধীন চুপি চুপি সিঁড়ি দিয়ে ছাদে চলে যায়। সেখানে গিয়ে দেখে আগে থেকে অনেকগুলো লাশ ছাদে পড়ে আছে। অনাথ আশ্রমের মালিককে ঘিরে চারপাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক তাক করে। মনে হয় নিমিষের মধ্যে লোকটাকে মেরে ফেলবে ওরা। তখন স্বাধীন বুঝতে পারে না কি করবে। সেখানে মরে পড়ে থাকা একটা লোকের হাত থেকে বন্দুক নিয়ে সে এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা ছেলেদেরই সেই স্বাধীন গুলি করে মারতে লাগে। অন্যদিকে অনাথ আশ্রমের মালিক বসে থেকে মৃত্যুর প্রহর গুনছিল। হঠাৎ কারোর কোনো সাড়া শব্দ না শুনতে পেরে তাকিয়ে দেখে সবার নিথর দেহ মাটিতে পড়ে আছে। অন্যদিকে গুলিতে সাইলেন্সার লাগানো। দাঁড়িয়ে থাকা ছেলেগুলো বুঝতে পারে না কোন দিক থেকে গুলি করছে। অন্যদিকে অনাথ আশ্রমের মালিক চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হলো এখানে। তখনই স্বাধীন বন্দুক হাতে নিয়ে অন্য আরেকটি সিঁড়ি দিয়ে ছাদ থেকে নেমে অনাথ আশ্রমের মালিকের কাছে চলে যায়। অনাথ আশ্রমের মালিক স্বাধীনকে এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখনই অনাথ আশ্রমের মালিক স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বাবা বাইরে এসেছে কেন? জলদি জলদি ভিতরে যাও, নাইলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে। অনাথ আশ্রমের মালিকের এমন কথা শুনে স্বাধীন একটু মুচকি হাসি দেয়। স্বাধীন কেমন হাসছে দেখে আশ্রমের মালিক অবাক হয়ে যায়। কি হলো বাবা, হাসছো কেন এমন করে? আসলে আঙ্কেল, এই লোকদেরকে আর কেউ মারিনি, আমি মেরেছি। আর ভয় পেয়ে না, আর কেউ নেই। স্বাধীনের এমন কথা শুনে অনাথ আশ্রমের মালিক অবাক হয়ে যায়। বসা থেকে উঠে স্বাধীনের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলতে লাগে, জানি না বাবা, তুমি না থাকলে আমার কি হতো আজ। নিশ্চয়ই আজকে লাশের বন্যা বয়ে যেত এই অনাথ আশ্রমে। তুমি নিজে জানো না কত বড় উপকার করলে এই অনাথ আশ্রমের। তারপর অনাথ আশ্রমের মালিক কাউকে ফোন করে। এই তোরা কই আছিস? অনাথ আশ্রমে চলে আয়। এখানে আন্ডারওয়ার্ল্ডের ডন এনকে অ্যাটাক করছিল। তোরা না থাকায় আমার সব ছেলেপেলেগুলো মরে গেছে। এখন শুধু আমি বেঁচে আছি। জলদি জলদি আয়, লাশগুলো এখান থেকে সরাতে হবে। সকাল হয়ে গেলে কেউ দেখলে জানাজানি হলে আমাদের আবার অনেক ক্ষতি হয়ে যাবে। বস, আপনার কোনো ক্ষতি হয়নি তো? আবার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আয় তোরা, জলদি আমার গ্যাংকে বাঁচিয়ে রাখার জন্য নতুন কাউকে পেয়ে গেছি। মানে বস, কি বলতে চাচ্ছেন বুঝিয়ে বলেন। তোরা অনাথ আশ্রমে চলে আয়, তারপর তোদেরকে বুঝিয়ে বলছি। কথাটা বলেই ফোন রেখে দেয় অনাথ আশ্রমের মালিক। তারপর স্বাধীন আর অনাথ আশ্রমের মালিক ওয়াশরুমে গিয়ে গায়ে লেগে থাকা রক্তগুলো ধুতে লাগে। একটু পর বাহিরে অনেকগুলো গাড়ির শব্দ শুনতে পায়। তারপর স্বাধীন আর অনাথ আশ্রমের মালিক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার ছেলেপেলেগুলো এসেছে। গাড়ি থেকে নেমে দৌড়ে অনাথ আশ্রমের মালিকের কাছে এসে দেখে আর বলতে লাগে, বস, আপনি ঠিক আছেন তো? আপনার সঙ্গে কথা বলার পরে জানতে পারলাম যে এনকে তার ছেলেপুলেদেরকে নিয়ে আপনাকে আক্রমণ করেছে। তাই আর এক মুহূর্ত ওয়েস্ট না করে সোজা এখানে চলে এসেছি। তখন এই ছেলেটার চোখ যায় স্বাধীনের দিকে। বড় বড় চোখ করে স্বাধীনের দিকে তাকিয়ে অনাথ আশ্রমের মালিককে উদ্দেশ্য করে বলে। তখনই অনাথ আশ্রমের মালিক হাসতে হাসতে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, বস, এই ছোট্ট ছেলেটা এখানে কেন? তোমাদেরকে বললাম না, আমার গ্যাংকে বাঁচিয়ে রাখার জন্য আমার গ্যাংয়ের নতুন গ্যাংস্টারকে পেয়ে গেছি, যে কিনা একাই পুরো গ্যাংকে খতম করে দিতে পারে। মানে কি বোঝাতে যাচ্ছেন? মানে হলো আজ থেকে এই গ্যাংয়ের নতুন মেম্বার বা তোদেরও বস স্বাধীন। অনাথ আশ্রমের মালিকের কথা শুনে ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে স্বাধীনের দিকে। উদ্বেগ কণ্ঠ নিয়ে ছেলেগুলো বলে ওঠে, বস, কি বলছেন? আপনি বুঝে বলেছেন তো? হ্যাঁ, আমি সব বুঝে বলছি। তোরা নিজেরাও জানিস না, আজ যদি এই ছেলেটা না থাকতো তাহলে আমার কি হতো। তারপর অনাথ আশ্রমের মালিক তার ছেলেগুলোকে স্বাধীনের বীরত্বের কথা বলতে লাগে। এক এক করে অনাথ আশ্রমের মালিকের কথা শুনে ছেলেগুলো স্বাধীনের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছে না তারা। যেখানে কিনা কে গ্যাংয়ের এক একটা ছেলে অনেক পারদর্শী শুটার, ক্লাস ফাইটিং ছিল বেস্ট কার, আর আমাদের গ্যাং 10টা ছেলে এক সমান। এই ছোট্ট ছেলে তাদের অর্ধেক ছেলেদেরকে শেষ করে দিয়েছে নিমিষেই। তারপর ছেলেগুলো এসে স্বাধীনকে কোলে তুলে নাচতে লাগে। স্বাধীন তাদের সঙ্গে অনেক আনন্দ করতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে স্বাধীন তাদের প্রত্যেকটা মিশনে তাদের সঙ্গে থেকে হাতে হাতে লাগিয়ে
কাজ করে ধীরে ধীরে এসএস গ্যাং বিশ্বের দরবারে নাম করে তোলে। সেইখানে এসএস গ্যাং হয়ে ওঠে বাংলাদেশের টপ অন গ্যাং। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা দিন। একদিন স্বাধীনকে ডাক দিয়ে অনাথ আশ্রমের মালিক বলতে লাগে, তোকে বলতে ভুলে গেছি, ভেবেছিলাম তোকে বলবো একটু সময় হোক, কিন্তু এখন তোকে বলতে হবে। কারণটা না হয় কিছুদিন পরে জানতে পারবি তুই। আমাদের এই অনাথ আশ্রমে অনেক বড় বড় গ্যাংস্টার চোখে পড়েছে, কারণ তারা চায় এই অনাথ আশ্রম থেকে ছেলে মেয়েগুলো তুলে নিয়ে তারা বিদেশে অনেক টাকায় বিক্রি করবে। তুই তো ভালো করে জানিস যে বিদেশে বাংলাদেশের ছেলে মেয়েদের অনেক চাহিদা। তোদেরকে বাঁচানোর জন্যই আমি গ্যাংস্টার হয়ে উঠি, নিজের এক অন্য সাম্রাজ্য তৈরি করি তোদেরকে প্রোটেক্ট করার জন্য। তাই আমি চাচ্ছি যে আমি ব্যতীত তুই এই অনাথ আশ্রমকে প্রোটেক্ট করবে আর দেখাশোনা করবে, কথা দিয়ে আমাকে। একবার যখন এই অনাথ আশ্রম সম্পর্কে আমি সবকিছু জানতে পেরেছি, তাহলে নিশ্চিন্তই থাকেন আপনি। আমার জীবন দিয়ে হলেও আমি এই অনাথ আশ্রম রক্ষা করব। কোনো ছেলেকে একটাকেও এই অনাথ আশ্রম থেকে বের করে নিয়ে যেতে পারবে না। তারপর স্বাধীন আর অনাথ আশ্রমের মালিক অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা সময়। হঠাৎ আশ্রমে একটা অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সের পিছু পিছু অনেকগুলো গাড়ি ক্রমে প্রবেশ করে। স্বাধীন দেখে কিছুটা অবাক হয়, কিন্তু নিজেকে সামনে নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখে তাদের অনাথ আশ্রমের মালিক মারা গেছে। এমন দৃশ্য দেখে স্বাধীন কাঁদতে লাগে। স্বাধীনকে এসএস গ্যাং এর সবাই চেনে। এর জন্যই একটা ছেলে এসে স্বাধীনের কাঁধে হাত রেখে বলতে লাগে, তুই আমার ছোট্ট কিন্তু আমাদের বস। তোকে কি বলে সম্বোধন করব জানি না, বাট তুই করে বললাম, কিছু মনে করিস না। মানুষ মানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা নিশ্চয়ই জানিস। আর তুই অল্প বয়সেও যে লাইনে এসেছিস তা অনেক ভয়ঙ্কর। আমরা এখন চাইলেও এই লাইন থেকে সরতে পারবো না, তুইও পারবি না, কারণ তোর নজর পড়ে গেছে হাজার হাজার গ্যাংস্টারদের চোখে। পুরো গ্যাংস্টার জগতের লোকেরা জেনে গেছে যে সামান্য ছোট বছরের একটা ছেলে আন্ডারওয়ার্ল্ডের টপ গান এসএস গ্যাংকে কন্ট্রোল করছে। তুই যদি এই গ্যাং লাইন থেকে চলে যাস তাহলে আমাদের কি অবস্থা হবে নিজেও জানি না। তো বাদ দে সকল কথা, তোর ইচ্ছা তুই যা করবি। কিন্তু বস মারা যাওয়ার সময় বারবার বলে গেছে তোকে এই এসএস গ্যাংয়ের নতুন লিডার হিসেবে দেখে চাই। তখনই স্বাধীন কান্না করতে করতে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কার এত বড় সাহস আঙ্কেলকে মেরেছে? আরে বিচলিত হচ্ছিস কেন? ভাইকে কেউ মারেনি। ভাই ক্যান্সার আক্রান্ত ছিল অনেকদিন ধরে। পরীক্ষা করলে জানতে পারে ক্যান্সারের শেষ পর্যায়ে। এখন চাইলেও কোনোভাবে আর বাঁচানো যাবে না। তাই ভাই যাওয়ার সময় তোকে গ্যাং সম্পর্কে সবকিছু খুলে বলে গেছে, যা কখনো আমাদেরকে বলেনি কিন্তু। তখনই স্বাধীন চোখ থেকে অশ্রু মুছে বলে, আমি ভাইকে কথা দিয়েছিলাম তিনি ব্যতীত এই গ্যাংটা আমি দেখাশোনা করব। সবাইকে বলে দাও এসএস গ্যাংয়ের নতুন লিডার এখন স্বাধীন। স্বাধীনের কথা শুনে ছেলেটা হাজার কষ্টের মাঝেও একটু মুচকি হাসে। তারপর অনাথ আশ্রমের মালিককে কবর দেওয়া হয়। স্বাধীন সেইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর সেইখান থেকে পুনরায় আশ্রমে চলে আসে। ধীরে ধীরে দিনটা পেরিয়ে যায়। যখন নামে তখন স্বাধীন তাদের গ্যাংয়ের প্রত্যেকটা ছেলেকে ফোন করে আর বলে, তোমরা সবাই শোনো, আজকে যেহেতু আঙ্কেল মারা গেছে, তাহলে নিশ্চয়ই বড় বড় গ্যাংস্টাররা আজকে আক্রমণ করবে অনাথ আশ্রমে। তো যেভাবেই হোক তাদের হাত থেকে আমাদেরকে অনাথ আশ্রমটা রক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমি আমাদের প্রত্যেকটা ছেলেপেলেদেরকে নিয়ে অনাথ আশ্রমে আসছি। ফোনটা রেখে দিয়ে ছেলেগুলো তার প্রত্যেকটা গ্যাং স্টাফকে ফোন করে অনাথ আশ্রমে আসার জন্য। তারপর অনাথ আশ্রমে এসে যে যার জায়গার মতো গিয়ে বসে পড়ে। কেউ ছাদে গান নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ উঠোনের মধ্যে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। মধ্যরাতে অনাথ আশ্রমের মেন গেটের বাইরে থেকে অনেকগুলো কুকুরের শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। সেদিকে না গিয়ে তারা যে যার জায়গায় বসে অপেক্ষা করতে লাগে তাদের আশায়। একটু পর মেন গেট ভেঙে একটা গাড়ি অনাথ আশ্রমের ভেতরে প্রবেশ করে। তার পিছু পিছু আরো অনেক গাড়ি মেন গেটের ভিতরে প্রবেশ করে। অমনি স্বাধীন অকিটকি হাতে নিয়ে প্রত্যেককে উদ্দেশ্য করে বলে, এখন কেউ ফায়ার করবে না। ওরা সবাই যখন যে যার গাড়ি থেকে নেমে আসবে একত্র হয়ে আমাদের দিকে আক্রমণ করবে। তখন চারদিক থেকে তাদের উপর গুলি বর্ষণ করো। কথাটি বলেই স্বাধীন পেছনে গিয়ে কাউকে বুঝতে না দিয়ে দরজাটা পুনরায় ঠিক করে বাইরে থেকে শক্ত চেন দিয়ে আটকে দেয়, যেন কোনোভাবে আর ভেতর থেকে কেউ বাইরে যেতে না পারে।
তারপর স্বাধীন দেওয়াল টপকে পুনরায় অনাথ আশ্রমের ভেতরে ঢুকে পড়ে। অনেকক্ষণ সময় অতিক্রম হওয়ার পরও কেউ গাড়ি থেকে বের হচ্ছে না দেখে সবাই এভাবেই অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর এক এক করে সবাই গাড়ি থেকে বের হতে লাগে। অমনি স্বাধীন অকিটকি নিয়ে সবাইকে ফায়ার করার অনুমতি দেয়। অমনি সেইখানে থাকা প্রত্যেকটা ছেলে পেলে মেশিন গান রিভলভার দিয়ে সেই ছেলেগুলোর দিকে গুলি করতে লাগে। অন্যদিকে ছেলেগুলো বুঝতে পারে না এখন কি করবে। তারা ভেবেছিল যে এসএস গ্যাং এর লিডার হয়তো মারা গেছে, তাহলে এই গ্যাং এর কেউ দেখাশোনা করছে না। অনায়াসে এই অনাথ আশ্রম থেকে ছেলেগুলোকে কিডন্যাপ করে বাহিরে নিয়ে যাওয়া যাবে, তারপর ছেলেগুলোকে বিদেশে বিক্রি করে অনেক টাকা পাবে তারা। কিন্তু তাদের ভাবনার সেট ঘটে এমন দৃশ্য দেখে তাদের চিন্তা ভাবনার আগে সবাই মাটিতে লুটিয়ে পড়তে লাগে। গুলি বর্ষণ হচ্ছে, যেন বুঝে উঠতে পারছে না কোন দিক পালাবে তারা। দৌড়ে মেইন গেটের দিকে যেতে লাগে তারা, কিন্তু বাহির থেকে আগে থেকেই স্বাধীন গেটটা লাগিয়ে দিয়েছে। তারপর এসএস গ্যাং এর সবাই গেটের দিকে গুলি করতে লাগে। নিমেষেই আশ্রমটা মৃত্যু পুরীতে রঞ্জিত হয়ে যায়। তারপর স্বাধীন অকিটকে নিয়ে ফায়ার বন্ধ করতে বললেই সবাই গুলি করা বন্ধ করে দেয়। তারপর এক এক করে সবাই গাড়িগুলোর দিকে গান নিয়ে ওগুলো লাগে। গাড়ির গুলোর ভেতরে গিয়ে দেখে কেউ আর জীবিত নেই, সবাই মারা গেছে। তারপর স্বাধীন মেইন গেটের কাছে গিয়ে ছেলেগুলো পালস চেক করে দেখে এরাও বেঁচে গেছে। প্রায় 100 জনের মানুষের নিথর দেহ মাটিতে লুটিয়ে রয়েছে। তারপর স্বাধীন অনাথ আশ্রমের মেইন গেটের শিকল খুলতেই বাইরের দিকে তাকিয়ে দেখে একটা ট্রাক দাঁড় করানো। তারপর স্বাধীন ট্রাকের কাছে গিয়ে দেখে কেউ নেই, বোধহয় গুলি করার শব্দে পালিয়ে গেছে সবাই। তারপর স্বাধীন পুনরায় অনাথ আশ্রমের ভিতরে চলে আসে। তারপর একটা ছেলেকে উদ্দেশ্য করে বলে, বাইরে গিয়ে দেখো একটা ট্রাক দাঁড় করানো, ট্রাকটা ভিতরে নিয়ে আয়। তারপরে ছেলেগুলোকে লোড করে নদীতে ফেলে দিয়ে আয়। স্বাধীনের কথা অনুযায়ী একটা ছেলেকে ট্রাকটা নিয়ে আসে। তারপর অনাথ আশ্রমে থাকা নিথর দেহগুলো ট্রাকে লোড করে নদীতে ফালিয়ে দেওয়ার জন্য। ধীরে ধীরে গ্যাংস্টার জগতে রাজ করতে লাগে এসএস গ্যাং। এসএস গ্যাং এর নাম শুনলেই সবাই অবাক হয়ে যায়, ভয়ে কাঁপতে লাগে থরথর করে। সেই থেকে সবাই ভয় পেতে লাগে এসএস গ্যাংকে। তারপর থেকে কেউ আর অনাথ আশ্রমের দিকে কুদৃষ্টিতে তাকায়নি। ধীরে ধীরে স্বাধীনের বয়স হয়ে যায় 18+। নিয়ম অনুযায়ী অনাথ আশ্রম থেকে বের করে দেয় স্বাধীনকে। তারপর থেকে পরিচিত হয় সজীবের সঙ্গে। বর্তমান আচ্ছা, তাহলে এই তোর ভয়ঙ্কর রূপ। অনেক শুনেছি রে এসএস গ্যাং সম্পর্কে, কিন্তু কখনো ভাবিনি যে আমি কিনা এসএস গ্যাং এর লিডারের স্বাধীনের সাথে থাকি। বস, আপনাকে অনেক গালাগালি করেছি বস, প্লিজ আমাদেরকে মাফ করে দিয়েন। সজীবের এমন কথা শুনে স্বাধীন হাসতে লাগে। সবাই হাসি থামিয়ে পুনরায় সজীব বলে, আচ্ছা, বুঝতে পারলাম তোর গ্যাংস্টার হওয়ার গল্প, কিন্তু তুই যে বললি শেখ ইন্ডাস্ট্রির মালিক এখনো তুই আছিস। জানতে চাস কিভাবে আমি জানলাম শেখ ইন্ডাস্ট্রির মালিক এখনো আমি আছি? আমি কাজ থেকে একদিন ফেরার সময় অনেকগুলো ছেলে আমাকে কিডন্যাপ করে, তারপরে কিডন্যাপ করে সিরাজগঞ্জে নিয়ে যায় আটকে রাখার জন্য। কিন্তু তারা তো আর জানে না কাকে কিডন্যাপ করেছে। তারপর তাদেরকে মেরে সেখান থেকে আমি পালিয়ে আসি। তারপর আমার ছেলেপেলেদেরকে ইনফর্ম করলে তারা খোঁজ নিতে লাগে কী জন্য আমাকে ওরা কিডন্যাপ করলো। আমি তো অনেক ভীত হয়ে যাই, না জানি ওরা আমার এত বছরের ভয়ঙ্কর রূপ বুঝতে পারলো নাকি এই চিন্তায় ছিলাম। আমার ছেলেপেলেদেরকে লাগিয়েও বুঝতে পারি না। হঠাৎ একদিন জানতে পারি একটা উকিল প্রতিনিয়ত যাওয়া আসা করছে অনাথ আশ্রমে। তারপর তার খোঁজ নিয়ে দেখা যায় যে আমাকে খুঁজছে, কারণ আমার বাবা আগে থেকেই জানতো তার এই বিশাল সয় সম্পত্তির দিকে অন্য কারোর নজর আছে। তার কারণেই সে আগে থেকেই সম্পত্তি আমাকে লিখে দিয়ে যায়। যখন আমার বয়স হবে 22 বছর, আমার জীবনের আশঙ্কা থাকায় বাবা দলিলে এই লিখে দিয়ে যায় যে যদি আমি না বাঁচি কিংবা মারা যাই তাহলে এই সয় সম্পত্তি সবগুলো বাংলাদেশ সরকারের আন্ডারে চলে যাবে। তাই যেভাবেই হোক ওরা আমাকে জীবিত চাচ্ছে, আর একটা সই নেওয়া হলেই ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু ওরা তো জানে না আমি কে, জানলে কখনো হয়তো আমার দিকে ফিরে তাকাতো না।
কথাটা বলেই স্বাধীন হা হা করে হাসতে লাগে। অন্যদিকে সজীব আর ঈশিতা স্বাধীনের দিকে হা হয়ে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছে না স্বাধীনের বলা কথাগুলো শুনে, যে এই শেখ ইন্ডাস্ট্রি বাংলাদেশের টপ অন ইন্ডাস্ট্রি, সেটাই কিনা স্বাধীনের। তারপর স্বাধীন, সজীব আর ঈশিতা আরো অনেক কথা বলতে লাগে। এভাবে দুপুর পেরিয়ে কোথা দিয়ে যে বিকেল হয়ে যায় সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। তখনই স্বাধীন ঈশিতা আর সজীবকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আমার ভয়ঙ্কর রূপ আর আমার জীবন সম্পর্কে তো তোমাদেরকে বললামই, এখন তোরা তোদের সম্পর্কে বলবি কি চলছে এগুলো। স্বাধীনের এমন কথা শুনে ঈশিতা আর সজীব বিষম খেয়ে যায়। কাশতে লাগে তারা দুজন। তারপর স্বাধীন তার ব্যাগ থেকে পানির বোতল বের করে সজীব আর ঈশিতার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে পানি খা, কিন্তু সত্যিটা বলতে হবে। তারপর পানি খাওয়া শেষ হলে সজীব স্বাধীনকে বলে, তোর কথার আগামাথা কিছুই বুঝলাম না। আমাদের সম্পর্ক মানে? হা হা হা, তুই হয়তো ভুলে গেছিস আমি এসএস গ্যাংয়ের লিডার। আমি মানুষ দেখলেই বলে দিতে পারি, এখন নিজের মুখে স্বীকার করবি না আমি বলবো? থাম ভাই থাম, আর কিছু লুকাতে চাই না তোর কাছ থেকে। তোর এই ভয়ঙ্কর রূপ দেখে আমি নিঃসন্দেহে বুঝতে পারছি তুই আমাদের সম্পর্কে সবকিছু জেনে গেছিস। হ্যাঁ, আমি আর সজীব একে অপরকে ভালোবাসি অনেক বছর ধরে, কিন্তু কেউ কাউকে বলিনি। রিসেন্টলি কয়েক মাস আগে আমি সজীবকে বলি, সজীব আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়। তোকেও বলতাম আর কয়েকটা দিন পার হলেই। তখন স্বাধীন চিন্তিত কণ্ঠে ঈশিতাকে তাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আঙ্কেল আন্টি কি তোদের রিলেশনটা মেনে নেবে? তখনই ঈশিতা হাসতে হাসতে বলে, আরে কি বলছিস তুই? মেনে নেবে না মানে? এমনিতেই মা বাবার তোদের দুজনকে অনেক ভালোবাসে, নিজের ছেলেদের মতো ভালোবাসে। আর মা বাবাকে বলে কখনোই তারা দ্বিমত করবে না আমার উপর দিয়ে, সেটা তো তুই ভালো করে জানিস। এভাবে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়, হাসি আনন্দ ফুর্তি করতে করতে। তারপর কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগে তারা। একটু পর রেস্টুরেন্টে চলে যায় তারা। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে আসে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাওয়া স্বাধীন আর সজীব দুজনে পড়তে বসে। তখনই স্বাধীনের ফোনে কেউ একজন ফোন করে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগে, ভাই সরি এই অসময়ে আপনাকে ফোন করার জন্য, কিন্তু একটা আনন্দের বিষয় আছে যেটা আপনাকে না বললেই নয়। এত হেয়ালিপনা না করে কি বলবি বল। ভাই আমরা জানতে পেরেছি ইমরান খান আমেরিকা থেকে বাংলাদেশে আসছে আজকের রাতের ফ্লাইটে। স্বাধীন মারুফের কথা শুনে অনেকটাই খুশি হয়। ইমরান খান এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর কোথায় যাচ্ছে, কি করছে, সব ইনফরমেশন আমি জানতে চাই। যেভাবে পারিস তোরা ইনফরমেশনগুলো কালেক্ট করে আমাকে দিবি। আচ্ছা ভাই। কথাটি বলেই স্বাধীন ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে স্বাধীন ডেভিল মার্কা একটা হাসি দেয়। স্বাধীনকে এমন ভাবে হাসতে দেখে সজীব বলে, কি রে, কি হয়েছে? হাসছিস যেভাবে? আরে বলিস না, ইমরান খান বাংলাদেশে আসছে আমাকে মারার জন্য। কথাটা বলেই স্বাধীন আর সজীব দুজনে মিলে হাসতে লাগে। সজীব ভালো করে বুঝতে পেরেছে যে স্বাধীন কোনো পর্যায়ের গ্যাংস্টার, তাকে মারা অসম্ভব। তারপর সজীব আর স্বাধীন দুজনে মনোযোগ দেয় পড়ার দিকে। এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। হঠাৎ দরজা এসে কেউ কড়া নাড়তে লাগে। তারপর সজীব বসা থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। তখনই ঈশিতা স্বাধীন সজীবকে বলে, মা বাবা তোদেরকে ডাকছে খাবার খেয়ে আসার জন্য। কথাটা বলেই ঈশিতা হন হন করে চলে যায়। অন্যদিকে স্বাধীন আর সজীব ঈশিতার পিছু পিছু তাদের বাসায় আসতে লাগে। তারপর খাবার রুমে গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। ঈশিতার বাবার সঙ্গে স্বাধীন সজীব অনেক কথা বলতে লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে পুনরায় তারা দুজনে তাদের রুমে চলে আসে। তারপর স্বাধীন সজীবকে তার অতীতের বিষয়ে জানতে চাইলে সজীব বলে, আমি আমার অতীত সম্পর্কে কিছুই জানি না। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অনাথ আশ্রমে দেখেছি নিজেকে। সজীবের কথা শুনে স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায়, কারণ স্বাধীন একটু হলেও বাবা মার আদর পেয়েছে, কিন্তু অন্যদিকে সজীব কিছুই পায়নি। স্বাধীন এত বুঝতে পারে যে সজীব অনেকদিন ধরে অনাথ আশ্রম থেকে বড় হয়েছে। তারপর স্বাধীন আর সজীব দুজনে আরো অনেক কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে স্বাধীনের ফোন আসায়। বালিশের নিচ থেকে ফোনটি বের করে দেখে ফারুক ফোন করেছে। তারপর ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে ফারুক বলে, ভাই ইমরান খান বাংলাদেশে চলে এসেছে, আর বাংলাদেশে এসে ইমরান খান মাস্টার প্ল্যান তৈরি করেছে। ওদের গ্যাংয়ে আমাদের একটা ছেলে আছে, ওর কাছ থেকে খবর পেলাম ওরা নাকি আন্ডারওয়ার্ল্ডের সব ডনকে একত্র করেছে
আপনাকে মারার জন্য। মারুফের কথা শুনে ফোনের এই পাশ থেকে স্বাধীন হাসতে লাগে। স্বাধীনকে এমন ভাবে হাসতে দেখে ফারুক পুনরায় বলে, বস হাসছেন কেন? সব আন্ডারওয়ার্ল্ডের ডনরা যদি আমাদের ওপর একত্রে হয়ে আক্রমণ করে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? তোরা এখনো আমার ভয়ঙ্কর রূপ দেখিসনি। ভয়ঙ্কর রূপ দেখলে কখনোই এই কথা বলতি না তোরা। ওরা আন্ডারওয়ার্ল্ডের সব ডন কেন, পৃথিবীর সব ডন একত্র হলেও আমার সঙ্গে পারবে না। স্বাধীনের এমন আহামরি কথা শুনে মারুফ অবাক হয়ে যায়। পুনরায় স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বস আপনার কনফিডেন্স দেখে তো আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। শোন, আমি এসএস গ্যাংয়ের নামক একটা আমি রেডি করেছি। প্রত্যেক জনের শ্যুট স্পেশালি সেকেন্ডের মধ্যেই গুলি করে শত শত মানুষকে মেরে ফেলতে পারে। সেটা না হয় নিশ্চয়ই দেখতে পারবি তোরা। তা বাদ দে সেসব কথা। তা তুই কি জানতে পেরেছিস ওরা কবে আমার উপর আক্রমণ করবে? তা তো জানতে পারিনি। শুনলাম আগামীকালই নাকি এসব আন্ডারওয়ার্ল্ডের ডনরা ঢাকায় একত্র হবে ইমরান খানের গোডাউন ঘরে। আমি তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম। তা ভালোই হলো, আগামীকালকে হবে ওদের শেষ দিন। কথাটা বলেই স্বাধীন মারুফের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। সজীবের দিকে তাকিয়ে দেখেও ঘুমাচ্ছে। ফোনটা রেখে বিছানায় গা এলিয়ে দিতে ফজরের আজান হয়। স্বাধীন শুয়ে না থেকে সজীবকে ডাক দিয়ে দুজনে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। তারপর তারা দুজনে নামাজ পড়ে কিছু দূর হাঁটাহাঁটি করে পুনরায় বাসায় চলে আসে। এভাবেই পেরিয়ে যায় দিনটা। রাতের বেলা স্বাধীন ফোন দিয়ে ছাদে চলে যায়। ছাদের এক কোণায় গিয়ে একটা নাম্বারে ফোন করে স্বাধীন, ভাই কেমন আছেন আপনি? এতদিন পর আমাদেরকে ফোন করলেন যে? আসলে তোদের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম। ভাই আল্লাহর অশেষ কৃপায় আর আপনার অনেক কৃপায় ভালো আছি। তা তোদের ট্রেনিং কেমন হচ্ছে? ভাই তার বলতেই প্রত্যেকটা ছেলেকে এমন ট্রেনিং দিচ্ছি যে ওরা একজনই 10-20 জনকে নিমিষেই ঘায়েল করে ফেলবে। ভালো, আগামীকালকে সবাইকে আমার লাগবে। সময় মতো তোর নাম্বারে অ্যাড্রেসটা টেক্সট করে দেব, তখন তুই চলে যাস। তোর দলবল নিয়ে মনে থাকে যেন। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে। কথাটি বলেই স্বাধীন ফোন কেটে দেয়। পুনরায় রুমের ভেতর এসে শুয়ে পড়ে। এভাবে পেরিয়ে যায় রাতটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সজীব, ঈশিতা, স্বাধীন তিনজনে যায় কলেজে। এভাবে পেরিয়ে যায় সেই রাতটা। রাতের বেলায় স্বাধীন সজীব দুজনে পড়ছিল। তখনই স্বাধীন ফোনের দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গেছে। তারপর সজীবকে সব কথা খুলে বলে স্বাধীন বেরিয়ে পড়ে বাসা থেকে। স্বাধীন বাড়ি থেকে বের হতে রাস্তার সামনে একটা মাইক্রো দাঁড়িয়ে। তারপর স্বাধীনকে নিয়ে মাইক্রোতে উঠে পড়ে। তখনই স্বাধীন তার প্যান্টের পকেট থেকে ফোন বের করে মুস্তাফিজুরকে কোথায় যাবে সেই লোকেশন পাঠিয়ে দেয়। গাড়ি চলছিল তার আপন গতিতে। একটু পর গাড়ি গিয়ে ব্রেক করে একটা পরিত্যক্ত বাড়ির সামনে। স্বাধীন গাড়ি থেকে নেমে গুটি গুটি পা করে সেই পরিত্যক্ত বাড়ির দিকে যেতে কিছু দূর এগিয়ে যেতেই দেখে অনেকগুলো মাইক্রো দাঁড় করে, প্রায় 30 থেকে 40টা হবে। স্বাধীন বুঝতে পারে ইমরান খানের কথা মতো বাংলাদেশের সব আন্ডারওয়ার্ল্ডের ডনরা একত্র হয়েছে তাকে মারার জন্য। এইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে স্বাধীন গোডাউন ঘরের দরজা দিয়ে গোডাউন ঘরে প্রবেশ করে। অন্যদিকে ইমরান খান আর সব আন্ডারওয়ার্ল্ডের ডনের কথা বলছিল কিভাবে স্বাধীনকে মারা যায়। তখনই স্বাধীন দরজা দিয়ে সেখানে প্রবেশ করে। ইমরান খান সেদিন নজর যেতে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কে তুই? তোকে তো ঠিক চিনলাম না। স্বাধীন হাসতে হাসতে ইমরান খানের কাছে আসতে লাগে আর বলতে লাগে, কিরে, তুই চিনতে পারিসনি আমাকে? তা চিনবে কেমন করে? সেই ছোটবেলায় দেখেছিস। কে তুই আর কি বলছিস এইগুলো? যাকে মারার জন্য বাংলাদেশের সব আন্ডারওয়ার্ল্ডের গ্যাংকে একত্র করেছিস তাকে চিনছিস না? মানে তুই স্বাধীন? স্বাধীন হাসতে হাসতে, হ্যাঁ আমি স্বাধীন। যাক ভালোই হলো, তোকে আর খুঁজতে হলো না আমাদেরকে। অনেক তো নাম শুনছি, কিন্তু তুই যে এত বোকা তা জানতাম না। একা একা এখানে এসেছিস, সঙ্গে করে একটা ছেলেদেরকেও নিয়ে আসিসনি? তোদের মতো চুনোপুটিদের মারার জন্য আমি একাই যথেষ্ট। স্বাধীনের কথা শেষ হতেই স্বাধীনের দিকে ধেয়ে আসে একটা
ছেলে স্বাধীনকে মারার জন্য। স্বাধীনের কাছে আসতেই স্বাধীন ছেলেটির মাথায় একটা ঘুষি মারে। ছেলেটি ছিটকে গিয়ে খানিকটা দূরে গিয়ে পড়ে। ছেলেটার দেখা দেখি অনেকগুলো ছেলে আসে স্বাধীনকে মারার জন্য। স্বাধীন ওই ছেলেগুলিকে কচু কাটার মতো মারতে লাগে। স্বাধীন এতগুলো ছেলেকেও মারার পরও গোডাউন ঘরে তাও নিম্ন পক্ষে 100-র উপরে মানুষ আছে। তখনই অনেকগুলো ছেলে গোদাম ঘরের উপর থেকে স্বাধীনের দিকে বন্দুক তাক করে ধরে থাকে। তখনই ইমরান খান পুনরায় স্বাধীনকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলে, আমার ভুল হয়ে গিয়েছিল। জানিস, তোর বাবা মার সঙ্গে যদি তখনই তোকে মেরে ফেলতাম তাহলে আজ এত কিছু হতো না। সেসব কথা বাদ দিলাম, তোকে মেরে ময়লার ডাস্টবিনে ফেলে আসাটাই ভুল ছিল। আমার যদি নদীতে ভাসিয়ে দিতাম তাহলে আর তো বাঁচতি না, আর আমার এত এত ক্ষতি করতে পারতি না। ইমরান খান কথাগুলো বলেই তার প্রত্যেকটা ছেলেকে যেই বলবে তাদেরকে ফায়ার করার জন্য ইমরান খান ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখে ছেলেগুলো সেখানে মাটিতে পড়ে আছে। ইমরান খান বুঝতে পারে না এই অল্প সময়ের মধ্যে কি হলো এখানে। তারপর এখানে থাকা আরো অনেক ছেলেপেলেদের উপরে গুলি বর্ষণ হতে লাগে। কেউ বুঝতে পারে কোথা থেকে গুলি এসে লাগছে তাদের গায়ে। নিমিষে যেন হাসি উজ্জ্বল গোডাউনটা মৃত্যুপুরী হয়ে যায়। ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা সবাই যেন লাশে পরিণত হয়ে গোডাউন ঘরের মাটিতে শুয়ে রয়েছে। ইমরান খান নিমিষের মধ্যে এমন দৃশ্য দেখে নিজের চোখ যেন বিশ্বাস করতে পারছে না, আর আনমনেই ভাবছে, স্বাধীনের এমন ভয়ঙ্কর রূপ দেখে হয়তো আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনরা ওকে থেকে ভয় পায়, কিন্তু আমি কি জন্য যে ওর সঙ্গে পাঙ্গা নিতে গেলাম। কথাগুলো আনমনেই ভাবছিল ইমরান খান। স্বাধীন ইমরান খানের সামনে এসে তুড়ি বাজাতেই ইমরান খানের ধ্যান ভাঙে। আমতা আমতা করতে করতে স্বাধীনের পায়ে লুটিয়ে পড়ে ইমরান খান। বাবা, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমার সম্বন্ধে জেনেও ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইমরান খানের এমন কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীন নিমিষে নিজের হাসি থামিয়ে দিকে অশ্রু মাখা কণ্ঠ নিয়ে ইমরান খানকে বলে, তোকে মাফ করে দিতাম যদি না জানতে পারতাম তুই আমার মা বাবার খুনি। আমার মা বাবার খুনিকে আমার চোখের সামনে দেখতে পেয়েও আমি কিভাবে ছেড়ে দেই বল। কথাটা বলছিল তখনই গোডাউন ঘরের ভিতরে এক এক করে স্বাধীনের আর্মি গ্যাং প্রবেশ করে। প্রত্যেকের হাতে বড় বড় রাইফেল, সাইলেন্সার লাগানো। প্রত্যেকে ছেলেদেরকে দেখে এমন মনে হচ্ছে ওরা যেন এক একজন বড় বড় আর্মি কমান্ডার। তারপর স্বাধীনের কাছে এসে একটা ছেলে বলে, ভাই, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আপনার কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যাই হয়নি। এখন এই গোডাউন ঘরটা পরিষ্কার কর, অপবিত্র রক্ত দিয়ে রঞ্জিত হয়ে আছে। তারপর সবাইকে একত্রে করে এই গোডাউন ঘরটা পরিয়ে দে। কথাটি বলে শেষ করেই স্বাধীন ইমরান খানের দিকে এক পলকে ইমরান খানের মাথা বরাবর একটা গুলি করে দেয়। গুলি করার শেষে মাটিতে পড়ে থাকা ইমরান খানের লাশের দিকে তাকিয়ে বলে, তোকে অনেক যন্ত্রণা দিয়ে মারতাম, কিন্তু তা করলাম না। আমি জানি মরার থেকে যন্ত্রণা কতটা কষ্টদায়ক। তারপর স্বাধীন গোডাউন ঘর থেকে বেরিয়ে আসে। তারপর এপাশ ওপাশ তাকিয়ে দেখে একটা টিউব কল। তারপর স্বাধীন টিউব কলের কাছে গিয়ে হাত মুখে রক্ত লাগায় রক্তগুলো পরিষ্কার করতে লাগে। অন্যদিকে স্বাধীনের এসএস আর্মি ছেলেপেলেগুলো ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা আন্ডারওয়ার্ল্ডের ডনগুলোকে একত্রে করে বেঁধে গোডাউন ঘরে আগুন লাগিয়ে দেয়। স্বাধীন সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গোডাউন ঘর পুড়তে দেখে তারপর সেইখানে আর না দাঁড়িয়ে থেকে স্বাধীন বাসা চলে আসে। অন্যদিকে তার ছেলে পেলেরাও বাসা চলে যায় যে যার মতো। তারপর স্বাধীন বাসায় এসে দারোয়ানকে ডাক দিতেই দারোয়ান এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীন সোজা তার রুমের দরজার কলিং বেল দিতেই সজীব এসে দরজা খুলে দেয়। সজীবের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের যেন এক নতুন দিনের আবির্ভাব হয়, কারণ আজকে স্বাধীনের 22 বছর পূর্ণ হলো। তখনই স্বাধীনের ফোনে একটা ফোন আসে। মোবাইলটা টেবিলের উপর থেকে তুলে দেখে উকিল ফোন করেছে। বাবা, তুমি কই আছো? আঙ্কেল, এখন আমি আমার বাসায় আছি। তোমার তো আজ 22 বছর বয়স পূর্ণ হলো। তোমার বাবার কথা মতে এতদিন আমি কাউকে জানতে দিই তুমি শেখ ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু আজ তো সবাইকে জানাতে হবে।
তারপর উকিল স্বাধীনকে বলে কি কি করতে হবে। তারপর স্বাধীন উকিলের কথা অনুযায়ী কাজ করতে লাগে। তারপর কোর্ট থেকে তার কাগজপত্র তুলে সোজা তার অফিসে চলে আসে সঙ্গে উকিলকে নিয়ে। তারপর অফিসে এসে দেখে সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। তখন স্বাধীন অফিসের ভেতরে ঢুকে অফিসে ম্যানেজারকে ডাকতে লাগে। ম্যানেজার স্বাধীনের কাছে আসতে স্বাধীন ম্যানেজারকে উদ্দেশ্য করে বলেন, আপনার কোম্পানির প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে সহকারী কর্মচারী পর্যন্ত সবাইকে একত্র করেন। কে আপনি? আর আপনার কথা মতো আমি কাজ করব কেন? তারপর স্বাধীন তার হাতে থাকা কিছু পেপার ম্যানেজারের দিকে এগিয়ে দেয়। মানে আপনি স্বাধীন? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর ম্যানেজার গিয়ে প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে সহকারী কর্মচারীদেরকে সবাইকে হলের মধ্যে একত্র করে। তখন প্রত্যেকটা কর্মচারী নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগে, কেন আমাদেরকে এখানে ডাকা হলো। তারপর ম্যানেজার উকিল আল স্বাধীন তাদের সামনে এসে দাঁড়ায়। তখন ম্যানেজার প্রত্যেককে উদ্দেশ্য করে বলে, আপনারা আজকে বিষয়টা জানলে সবাই অবাক হবেন। আসলে আমাদের এই কোম্পানিটা আগে যে মালিক ছিল শেখ হাসমত, তার ছেলে এই কোম্পানির নতুন মালিক অর্থাৎ চেয়ারম্যানের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব। ইনি হলেন মিস্টার স্বাধীন। স্বাধীনের দিকে হাত বাড়িয়ে বলতে লাগে কথাগুলো ম্যানেজার। তারপর স্বাধীন দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা হয়তো আমাকে চিনবেন না, এই অফিসে যারা 20 বছর ধরে কাজ করে তারা আমাকে চিনবে। আমি সেই ছোট্ট স্বাধীন। তারপর স্বাধীন সকলকে উদ্দেশ্য করে স্বাধীনের ভয়ঙ্কর অতীতের কথা বলতে লাগে। কিভাবে অনাথ আশ্রম থেকে বড় হলো, কিভাবে উকিল তাকে খুঁজে পেল, কিন্তু গ্যাংস্টার হওয়ার কথাগুলো কাউকে বলে না। স্বাধীনের কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। একটা ছেলে কিভাবে এত কষ্ট করে বড় হতে পারে। তারপর স্বাধীন এই পুরো শেখ ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়। এভাবে পেরিয়ে যায় অনেক কয়টা মাস। স্বাধীন ব্যস্ত হয়ে পড়ে তার কোম্পানি নিয়ে। অন্যদিকে সজীবকে স্বাধীন আর তার কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি দেয়। অন্যদিকে ঈশিতা তার বাবাকে সজীব আর তার সম্পর্কে বলাতে ঈশিতার বাবার সম্পর্ক মেনে নেয়, নিজেকে দুজনকে বিয়ে দিয়ে দেয়। এভাবেই চলে যায় অনেক কয়টা মাস। হঠাৎ একদিন, দেখ পপি, কে আসলো, দরজাটা খুলে দে। পপি গিয়ে দরজা খুলে দিয়ে দেখে স্বাধীন দরজার সামনে দাঁড়িয়ে আছে মুখে হাসি নিয়ে। তারপর স্বাধীন বাসার ভেতরে প্রবেশ করে হাতে করে অনেকগুলো মিষ্টি নিয়ে অন্যদিকে পপের বাবা স্বাধীনকে দেখতে পেয়ে বসা থেকে উঠে এসে জড়িয়ে ধরে। আরে বাবা, তুমি আজ এতদিন পরে হঠাৎ কি মনে করে আসলে? তারপর স্বাধীন সোফায় বসে পপির বাবাকে উদ্দেশ্য করে বলে, আসলে আঙ্কেল কিভাবে যে বলবো, আমার মা বাবা ইভেন আমার কোনো আত্মীয় নেই যে তাদেরকে দিয়ে আপনার কাছে প্রস্তাবটা পাঠাবো। তাই এখন নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হবে। কি বলতে চাচ্ছ বাবা? তুমি বলো নির্দ্বিধায়, সমস্যা নেই। আসলে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। স্বাধীনের এমন কথা শুনে উকিল মুচকিয়ে হাসি দেয়। অন্যদিকে পপি দাঁড়িয়ে থেকে স্বাধীনের সব কথোপকথন শুনছিল। তখনই পপির বাবা পপিকে ডাক দিতে পপি তার বাবার কাছে চলে আসে। তখনই পপির বাবা পপিকে বলে, মা, তুই কি বলিস? স্বাধীনের সব কথা তো শুনলেই। পপি মুচকি হাসি দিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখন যা ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো হয়ে গেল। তারপর স্বাধীন আর পপের দুজনের ঘরোয়াভাবে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর ঘরের সামনে স্বাধীন ভীতু হয়ে দাঁড়িয়েছিল। অমনি সজীব আর ঈশিতা তার কাছে এসে বলে, কিরে, এমনভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা, আসুন, বিড়ালটা ভালোভাবে মারিস। কথাটা বলেই স্বাধীনকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে বাহিরে থেকে দরজা লাগিয়ে সজীব আর ঈশিতা চলে যায়। স্বাধীন ঘরের ভেতরে ঢুকতে পপি ঘাট থেকে নেমে স্বাধীনের পায়ে এসে সালাম করতে লাগে। স্বাধীন পপিকে তুলে খাটে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। আসলে কিভাবে বলবো, তোমার বাসায় তোমাকে প্রথম দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগে। আপনি তো আমার বাসায় গিয়ে আমাকে দেখেছেন, আর আমি আপনাকে প্রায় 2 বছর ধরে পছন্দ করে আসছি। মানে? আসলে আপনি যে কলেজে পড়াশোনা করেছেন, আমি ওই একই কলেজে পড়াশোনা করি। দুর্গাপুরে কলেজে যাওয়া আসা করাই আপনি তেমন একটা দেখেননি বা চেনেননি। তাহলে ওয়ান সাইড লাভ না টু সাইড লাভ? কথাটা বলেই স্বাধীন হাসতে হাসতে পপিকে নিয়ে ভালোবাসার এক অতল সমুদ্রে ডুব দেয়।